হুম, আমরা অনেক সময় আজকে সমাজে ট্রান্সজেন্ডার দেখে থাকি। হুম। তো সেটাও কি গ্রহগত কোনো কারণ আছে? কিছুটা আছে, কিছুটা। হরোস্কোপটা কতটা ভালো সেটার উপরে নির্ভর করছে যে দাম্পত্য জীবন সেটা চলবে কিনা। এই জন্মের কর্মফল মানুষে পাবে পরের জন্মে, না এই জন্মেই তাকে ভোগ করে যেতে হবে? কিছুটা এই জন্মে হয়, আবার কিছুটা দুরকম কর্মফল হয়। যে চান্টিং, মেডিটেশন, কোনো গ্রহের জন্য, মানে যেমন মঙ্গলের জন্য হনুমান চালিসা, যদি শনি ডাউন হয় তার জন্য দক্ষিণাকালীর ধ্যান, যার শরীর খারাপ তার জন্য মহামৃত্যুঞ্জয় জপ, বা এই সমস্তগুলো বরঞ্চ আমি বেশি মনে করি প্রায়োরিটি দেয়া। গ্রহগুলো খুবই খারাপ, তারা যদি ঘুম থেকে উঠে প্রত্যেক দিনই একবার করে নবগ্রহ স্তব করে, কি ভালো। তাহলে তাদের ৯টা গ্রহকে তো একবার বর্শিপ করা হয়ে গেল নিজের মাধ্যমে। নেভার স্টোন, কেন কি অ্যাস্ট্রোলজিতে যারা খারাপ গ্রহ ধাঁই করে একটা তাকে পড়িয়ে দেওয়া হলে এটা কিন্তু আরো খারাপ হয়। আমি এরকম দেখেছি যে তুলা লগ্ন একজন পোকরাজ পড়লো কোথাও বেড়াতে গিয়ে, তার আত্মীয় থেকে ফিরে এসে হসপিটালাইজ হতে হলো। আমার যেই বলেছে আমি হাত থেকে সঙ্গে সঙ্গে পোকরাজটা বের করেছি, বলেছে এক্ষুনি খুলতে হবে এটা। তারপরে দেখা গেল যে না ঠিক, এই হচ্ছে রত্ন। ধরো তুমি মহামৃত্যুঞ্জয় প্রার্থনা করতে, মানে মহামৃত্যুঞ্জয়ের যে মন্ত্র বীজ ওং জুং স, তুমি যদি এটা করতে থাকো চান্টিং করতে করতে, যদি তোমার চারিদিকে একটা অরা তৈরি হবে, অরা পজিটিভ এনার্জি। পজিটিভ এনার্জি, তোমার আশেপাশে কোনো নেগেটিভ এনার্জির লোক ঢুকতেও পারবে না, নেগেটিভ এনার্জির লোক এলে বেশিক্ষণ থাকতেও পারবে না। যদি ঘরে ভীষণ অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, আমি বলবো যে সব থেকে ভালো হচ্ছে একটা সাদা ঘোড়া, জাম্পিং হর্স, ক্রিস্টালের হোক, যেটা এরকম করে দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে শুক্রের প্রতীক, সেটা ভেনাস, সেটা আগে ঘরে রাখা যেতে পারে। আর একটা হচ্ছে যে ঘরের মধ্যে যদি মানে খুব নেগেটিভ এনার্জি ভরে গিয়ে থাকে, তাহলে প্রত্যেক দিন সন্ধেবেলা একটা অ্যারোমা, মানে একটা অ্যারোমা থেরাপি করা হয়। এখন তো সবারই অ্যাটাচ বাথরুম ঘরের সঙ্গে। অ্যাটাচ বাথরুম তো মানে কি যে গন্ডগোলের সে আমি বলে বোঝাতে পারবো না, কেন কি অর্ধেক লোকই ভুলে যায় বাথরুমের দরজাটা খোলা রাখে। বাথরুম থেকে প্রচুর নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে ঢুকে, যে যাদের অ্যাটাচ, স্পেশালি কাপলদের বেডরুমে, ঠিক আছে, বেডরুমে মৃত লোকের ছবি কখনোই সবাই রাখে, আমিও হয়তো রাখি, কিন্তু এটা উচিত না যে ডেড পার্সন। কেন কি কোন সোল মুক্তি পেয়েছে, কোন সোল মুক্তি পায়নি, সে বারবার আসছে নিজের সন্তানের কাছে, সেটা আমরা জানি না। শুক্র শরীরে সেই সবগুলোর থেকেও অনেক গন্ডগোল হয়। ধরো কারোর ব্যবসা একদম ভালো হচ্ছে না, খুব ভালো ব্যবসা, অ্যাস্ট্রোলজার বলছে না না ব্যবসার জায়গায় কোনো খারাপ কিছু নেই, সে ব্যবসার জন্য যা প্রয়োজন সেই রত্নতত্ন সব করে নিয়েছে, সব কিছু করছে, তখন কি করতে হবে যে স্যাটারডে একটা মাটির সরা বা একটা এরকম জায়গায় 11টা নিম পাতা, 11টা তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে এলাচ, কিছুটা কর্পূর, কিছুটা ধুনো, কিছুটা সর্ষের তেল, একটু কাঁচা হলুদ একসঙ্গে মেখে নিতে হবে, দিয়ে ওটাতে আগুন দিতে হবে, ধোঁয়া আর কি। ওই ধোঁয়াটা সমস্ত জায়গার মধ্যে ছড়িয়ে গেলে নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাওয়ার মানে চান্স থাকে, বেরিয়ে যায়, এটা একদম মানে শিওর। নমস্কার, আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি শ্রীপর্ণা ঘোষ দিদিকে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমাকে একটু প্রথমেই বলো, সেটা হচ্ছে একজন মানুষের জন্মছক বা জন্মকুণ্ডলী কতটা গুরুত্বপূর্ণ? দেখো, একটা মানুষের যদি জন্ম সময় পারফেক্ট থাকে, যদি জন্ম সময়ের আগে পিছিয়ে কিছু না মানে ক্যালকুলেট করা হয়, তাহলে কিন্তু জন্মকুণ্ডলীটা অনেকটাই মানুষের উপরে বর্তায়। তার কারণ যেই সময় মানুষ ভূমিষ্ঠ হচ্ছে, যখন সে প্রথম কাঁদছে মাতৃগর্ভের বাইরে এসে, সেই সময় হচ্ছে তার স্টার্টিং হলো লাইফ, ঠিক আছে। এবারে তখনকার যে মানে গ্রহ নক্ষত্র, অর্থাৎ তখন স্পেসে, মহাকাশে যেখানে যার যা নক্ষত্র আছে, যার গ্রহ আছে, এবং সে যেখানে জন্মেছে বা অ্যাকর্ডিং টু ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, তার যেখানে জন্ম হলো সেই অনুযায়ী তার একটা হরোস্কোপ বা তার একটা জন্মকুণ্ডলী তৈরি হয়। এবার এই কুণ্ডলীটা অনুযায়ী কিন্তু তার জীবনের সব কিছু, যেমন আয়ু, শরীর, স্বাস্থ্য, অর্থভাগ্য, পড়াশুনো, দাম্পত্য জীবন, কর্মজীবন, কেরিয়ার, ধন, গরিব হবে কি বড়লোক হবে, সব কিছু কিন্তু তার উপরে ডিপেন্ড করে। কিন্তু টাইমটা ঠিক দিতে হবে, টাইমটা যদি আগে পিছিয়ে হয়ে যায় কোনো হ্যাঁ, মানে এখন তো হসপিটালে অনেক সময় 5-10 মিনিট আগে পিছিয়ে করে ফেলতে পারে, বা যারা আগে বাড়িতে হতো তাদেরও হয়তো কারেক্ট টাইমটা থাকতো না, তখন কিন্তু সেক্ষেত্রে একটু একটু ভুল হতে পারে। আচ্ছা দিদি, আরেকটা কথা বলো, এটা তো
বর্তমান সময়ে তো ম্যানমেড হয়ে যাচ্ছে, কারণ তোমাদের কাছ থেকে মানুষের গাইডেন্স নিয়ে যাচ্ছে আচ্ছা কখন সিজারটা করব। হ্যাঁ, সেটা আমি সবসময় করি। এইটা কি ঠিকঠাক? একদম ঠিকঠাক, কারণ এখন যখন একজনের প্রেগনেন্সি আসে, তার যখন ডেলিভারি ডেটের অন্তত মাস দেড়েক দুয়েক আগে তারা যখন ওটি বুক করে, তারা তখন এসে একটা দিন একটা ভালো সময় জানাচ্ছে টাইমটা ঠিক করে আমায় বলে দিতে হয় যে এই টাইমে হলে বা এই ছকটা যদি হয় তাহলে সেই মানুষটা খুব ভালো হবে। সেইভাবেই কিন্তু একটা বাচ্চা ভবিষ্যৎ যদি আগের থেকে একটু গাইডেন্স নেওয়া যায়, যদি একটু আগের থেকে টাইম নিয়ে বাচ্চাটা আসবে তার যদি একটা অ্যাডভান্স হরোস্কোপ করা যায় এবং ঠিক সেই সময় যদি বাচ্চাটাকে ভূমিষ্ঠ করানো যায়, তাহলে কিন্তু মোটামুটি সে একটা ভালো জায়গায় চেষ্টা করা যায় পৌঁছে দেবার। আচ্ছা, আমাকে তুমি একটু এক্সাম্পল দিয়ে বলো, ধরে রাখো একটা সময় সাপোজ বিকাল 4টের সময় শেষ হয়ে যাচ্ছে, তো একজন যদি 3:59 জন্মায় তার জীবন একদিকে এগোবে, আর একজন যদি 4:02 জন্মায় এই 4 মিনিটের জন্য কি হেলে নেবে? অনেকটা শুনুন, একটা আমাদের রাশিটা বদলে গেলে কি হতে পারে? 12টা যে রাশি আছে প্রত্যেকটা লগ্ন 2 ঘন্টা করে স্প্যান। ধরো ভোরবেলা যখন সূর্যোদয় হলো 5:30 থেকে 6:30 7:30 বৈশাখ মাস ধরো, তখন তার মেষ লগ্ন। এবারে যদি সে 7:30 বেজে যায়, সে যদি 7:40 বা তখনকার যে লগ্ন সূর্যোদয় অনুযায়ী, তাহলে যদি সে ঘরটা পাল্টে যায়, ধরো তার মেষ থেকে তার বৃষ হয়ে গেল, মেষে ধরো তার হলো 29°40' বা এরকম, তাহলে সেটাকে বলে অ্যানোরেটিক ডিগ্রি, মানে 0 সে না ঘাড়কা না ঘাটকা। মেষের কিছুটা পাবে, আবার বাকি একটা হাউস তো 30°, তো 30°তে যদি বাচ্চাটা জন্মায় 29°40 বা 50 বা 58 তাহলে তো সে নামেই মাত্র মেয়ে, তার তো রেস্ট একটা হাউস তার 30° থাকে, তার পরের হাউস যদি বৃষ হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স পুরো বিশ্ব দিয়ে বলতে হবে, কিন্তু মুখে কখনোই বলা যাবে না যে সে বৃষ লগ্ন। আচ্ছা, এটা এখানে কি অনেক জ্যোতিষরা ভুল করে যে তাই এমন একটা প্রেডিকশন দিল, একদম মিলল না। অনেক ক্ষেত্রেই হয় এটা, অনেক ক্ষেত্রে আমি দেখি। এটা পুরোপুরি এক্সপেরিয়েন্স না, এটা একটা সিস্টেম, মানে ধরো তুমি একটা লগ্ন থেকে আর একটা লগ্ন ঢুকছো, সেই মুহূর্তে বাচ্চাটার জন্ম হলো, ধরো কারো সাপোজ বৃষ লগ্নের 00°তে 00.15 হলো, তাহলে সেটা ঠিক আছে, সে তাহলে বৃষ লগ্নতেই হলো। কিন্তু যদি একটা লগ্নের শেষ একদম এন্ড, ধরো মিথুনে কারো জন্মালো 29°55', তাহলে তো তার তো মিথুনের কিছুই পাবে না, সে তো বাকিটা তার কর্কটের মতোই তাকে ফল বলতে হবে। কিন্তু কেউ যদি মিথুন ধরে প্রেডিক্ট করে তাহলে কিন্তু তার অ্যাস্ট্রোলজির প্রেডিকশন ঠিকঠাক মেলানো যায় না। এটা আমার অভিজ্ঞতা, এটা আমার এক্সপিরিয়েন্স, যে ওই যে বর্ডারটাকে খুব খুব সাবধানে ক্যালকুলেট করতে হয়। যারা ওই বর্ডারে জন্মায় শুধু তাদের জন্য, প্রত্যেকের জন্য না, যে মানুষগুলো জন্মেছে ওইরকম টাইমে, একদম বর্ডার লেভেল জন্মালো, একটা লগ্ন থেকে একটা লগ্ন ট্রানজিট। দিদি আমাকে একটু বলো, সেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র কতটা বিজ্ঞান? জ্যোতিষ শাস্ত্র হচ্ছে বিজ্ঞান ভিত্তিক শাস্ত্র, কেন কি জ্যোতিষের যেটা মেন পামিস্ট্রি ছেড়ে দিলাম, যেটা জ্যোতিষের যেটা 9টা গ্রহ, সেটা তো আমরা কোথার থেকে ক্যালকুলেট করি? স্পেস থেকে, মহাকাশ, অর্থাৎ অ্যাস্ট্রোনমিক্যাল বেস, অ্যাস্ট্রোনমিক্যাল ডাটা বেস করে তবে অ্যাস্ট্রোলজি তৈরি হচ্ছে। কিন্তু অ্যাস্ট্রোলজির প্রেডিকশনটা হচ্ছে যুগ যুগ ধরে, যখন নাসা তৈরি হয়নি তার আগে থেকে কিন্তু এটা হয়ে যায়। হ্যাঁ, একদম। আর এই যে প্রেডিকশন, সেটা কারা তৈরি করেছে? শুরুতে মুনি ঋষি, নানা রকম সমস্ত পড়াশোনা, জৈমিনী, ভৃগু, এরা সমস্ত ঘটনাগুলো অবজার্ভ করে 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 এই গ্রহ যদি এখানে থাকে, এই গ্রহ যদি এখানে থাকে, সেইটা অনুযায়ী একটা প্রেডিকশনের একটা ধারা তৈরি হয়েছে। এবং যত দিন যাচ্ছে আরও ভালো করে সেটা রিসার্চ হচ্ছে, আরও ভালো করে দেখা হচ্ছে যে রবি যদি এইখানে এই ডিগ্রিতে থাকে তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স কী হবে। এইভাবে এই শাস্ত্রটা তৈরি হয়েছে, কিন্তু এর বেসিক ফাউন্ডেশন হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ডাটা, ওই 9টা গ্রহ আকাশে যেটা রয়েছে। এই ওনাদের কোনো পুরনো পাণ্ডুলিপি কি এখনো আছে? আছে তো বটে, ওনাদের পুরনো পাণ্ডুলিপিগুলো একদম ধ্বংসাবশেষ অবস্থা, কিন্তু সেরকম ভাবে পাওয়া যায় না। তবে তাদের ওই মারফত চলে, হ্যাঁ, ভৃগুপুত্রী বলে একটা জিনিস হয়, অনেক রকম আছে কিছু কিছু, কিন্তু ওই যে হাজার হাজার বছর আগে তাদের যে হাতে লেখা পাণ্ডুলিপি, সেটা বোধহয় নেই, কারণ কি ওগুলোকেই বারে বারে ম্যানুস্ক্রিপ্ট করে তৈরি করে মডার্নাইজ করা হয়েছে। দিদি আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে কেউ খারাপভাবে নেবেন না, আমরা অনেক সময় আজকে সমাজে ট্রান্সজেন্ডার দেখে থাকি, তো সেটাও কি গ্রহগত কোনো কারণ আছে? কিছুটা আছে।
কি কি যোগ থাকলে এটা হওয়ার চান্স থাকে? সেটা হচ্ছে ধরো তাদের মানসিক গঠন, ধরো মানসিক গঠন হলো একটা নারী, কিন্তু সে তার পুরুষ গ্রহের অন্তর্বর্তী তার সবকিছু গ্রহগুলো পড়েছে বা তার মানে কোন গ্রহগুলোকে পুরুষ গ্রহ ধরা হয়? মানে রবি পুরুষ গ্রহ, মঙ্গল পুরুষ গ্রহ, হ্যাঁ এরকম আছে, বৃহস্পতি পুরুষ গ্রহ, কিন্তু তাদের হচ্ছে মানসিকতার মধ্যে একটা পুরুষ হলেও নারীত্ব ভাব, এবং বিশেষ করে তাদের শারীরিক মানে ইচ্ছা, ফিজিক্যাল রিলেশন, সেইখানে কিন্তু একটা প্রচন্ড এলোমেলো অবস্থা দেখা যায়। এটা ছক দেখে তোমরা ধরতে পারো? কিছুটা ধরা যায়, একদম ধরা যায়। হি হ্যাজ নট দ্য মানে নর্মাল লাইফস্টাইল ইন হিজ মানে সেক্স লাইফ, এটা কিন্তু একদম হরোস্কোপে পরিষ্কার বোঝা যায় যে এর কিন্তু স্বাভাবিক ফিজিক্যাল মানে সেক্স লাইফটা নেই, এর কিন্তু একটা অস্বাভাবিক ওরকম যৌন জীবন, যেটার থেকে এই জিনিসটাকে আরো কনফার্ম হওয়া যায়। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ওরে এটাও কি ধরা পড়ে? এটা একদম সাংঘাতিক। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হচ্ছে যে তোমার কাছে এরকম কোনো কেস হয় যে কোনো হাজবেন্ড এলো যে একটু আমার ওয়াইফের ছকটা একটু বিচার করে? হাজার হাজার, মানে মানে আমি যবের থেকে অ্যাস্ট্রোলজি করছি তবের থেকে এখন অবধি মানে রেগুলারই তো হচ্ছে। এখন তো মানে এটা কোনো ব্যাপার না যে আমরা তো আগের থেকেই বলতে থাকি যে ভাই এই মানে অল্প বয়স থেকেই বলতে থাকি যে আপনার কিন্তু মানে সাবধান, এই জায়গাটা কিন্তু ঠিক নেই, এরকম ধরনের রিলেশন। না না না, আমি ভীষণ ভালো, আমি ঠিকই আছি, চেপেই তো কিছুদিন বাদে এসে বললো না আপনি যা বলেছিলেন তাই হয়ে গেল, কি করব এখন একটু বাঁচান। বা এরকম হাজবেন্ড এসে বলে যে দেখুন তো আমার ওয়াইফ এরকম করছে, ভীষণ গন্ডগোল, মনে হচ্ছে বাইরে গন্ডগোল, কিন্তু দেখা গেল আদপেই নয়, তার ওয়াইফের চার্টটাও ডেফিনেটলি আমায় দেখতে হবে, দেখা গেল সেটা তার সন্দেহ হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেল যে হাজবেন্ড ওয়াইফের সঙ্গে দারুণ সুন্দর ব্যবহার করছে, খুব মিষ্টি ব্যবহার, কিন্তু হাজবেন্ডের হরোস্কোপে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে তার বাইরে একাধিক রিলেশন, সেগুলো কিন্তু একদম হরোস্কোপ থেকে পরিষ্কার বোঝা যায়। বিশেষ করে মানুষের অ্যাস্ট্রোলজিতে পঞ্চম ভাবকে বলা হয় প্রেম, তো প্রেমের জায়গায় যদি রাহু কেতু এগুলো এরম ধরনের বিশেষ করে রাহু কেতু থাকে, সেটা হচ্ছে প্রচন্ড পরকীয়ার ব্যাপার হবেই, মানে কখনো কখনো না কখনো পরকীয়ার ব্যাপারে তারা একটা ইনভলভ হবেই। সে বিফোর ম্যারেজও হতে পারে, বিফোর ম্যারেজ মানে কোনো ম্যারিড মহিলার সাথে কোনো মানে যার হাজবেন্ড মারা গেছে এটাকেও আমরা বলবো এক্সট্রা ম্যারিটাল, তার জন্য একটা আনম্যারিড লোকের জন্য বা একটা আনম্যারিড মেয়ের জন্য, ধরো একটা আনম্যারিড মেয়ে তার সঙ্গে একটা রিলেশন হলো একটা অফিসের বস, তো সেটা তো পরকীয়াই হচ্ছে, মেয়েটা তো নিজেই পরকীয়ার মধ্যে ইনভলভ হলো, এগুলো কিন্তু গ্রহের এফেক্ট। আচ্ছা দিদি আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যে বিয়ের আগে তো প্রত্যেকেই ম্যাচ মেকিং করায় জেনারেলি, তোমার কাছ থেকে সে অ্যাডভাইসও নেয়, তো এরও তো নাম্বার র্যাঙ্কিং এর ব্যাপার, কেউ বেশি পেলো কেউ কম পেলো, তো সেই নিয়ে একটু যদি তুমি আমাদের বলো। আচ্ছা, ম্যারেজ ম্যাচিং এর ক্ষেত্রে বিচার করা হয় মানে পাত্র আর পাত্রীর মধ্যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে, তাতে দেখা যায় 36টা গুণ, হ্যাঁ 36টার মধ্যে মিনিমাম 18টা পেতে হবে, নয়তো কিন্তু সেটা ম্যারেজ ম্যাচিং এর ক্ষেত্রে হলো না, মানে প্রযোজ্য হলো না আর কি, ম্যারেজ ম্যাচিং সেক্ষেত্রে হলোই না। এবারে আমার ক্ষেত্রে এরকম এসছে যে খুবই মানে সাংঘাতিক, মানে 36-এ 36 কিন্তু ডিভোর্স হয়ে গেছে। কেন এটা হলো? কেন কি তাহলে কি ডিভোর্সের যোগটা দেখা যায় না? শুধু না দেখা যায়, শুধুমাত্র হরোস্কোপের ম্যারেজ ম্যাচিং ইজ নট এনাফ ফর দ্য ম্যারেজ। তার জন্য একটা ছেলের হরোস্কোপ, তার সঙ্গে যার বিয়ে হচ্ছে তার হরোস্কোপ, এবারে ধরো মেয়ের আর ছেলের হরোস্কোপের ম্যাচিং কিসে খুব ভালো হবে, যদি দুজনের রাশি একরকম হয়, যদি দুজনের নক্ষত্র একরকম হয়, ধরো বৃষ রাশি, তারা তো একেবারে 36-এ 28-29 পয়েন্ট পাবেই, কিন্তু দেখা যাচ্ছে দুজনকে ডমিনেট করতে চায়, ডমিনেট না, কম্পিটিবিলিটি, ম্যারেজ ম্যাচিং ইজ নাথিং বাট কম্পিটিবিলিটি, মানে পরস্পরের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা। কিন্তু এইবারে তো বেসিক যেটা হরোস্কোপ, তাতে দেখা গেল যে ছেলেটার প্রবল মাঙ্গলিক দোষ, ছেলেটার ভীষণ সাংসারিক জায়গা খারাপ, ছেলেটার ভীষণ মানে ধরো তার মধ্যে ইম্পর্টেন্সি আছে, তখন তো 36 পয়েন্টও কিছু করতে পারবে না। আবার দেখা গেল যে মেয়েটার ক্ষেত্রে মেয়েটার বরের জায়গা সাংঘাতিক ভালো, মেয়েটার বিবাহস্থান দারুণ ভালো, ম্যারেজ ম্যাচিংয়েও খুব ভালো পেয়েছে, কিন্তু সাংঘাতিক ঝগড়াটি, শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারছে না, অলস, বাড়ির কাজ করে না, সন্তানের কোনো দায়িত্ব নেবে না, সেখানে কি ম্যারেজ টিকবে? আজকালকার দিনে টেকে না, এটা আজকের থেকে 20-25 বছর আগে টিকতো, তবুও আজকালকার দিনে একটু চুন থেকে পান খসলেই কিন্তু সে যতই তোমার 36 মিলুক আর 28 মিলুক,
আমার কাছে ভুরি ভুরি এরকম প্রমাণ আছে যে 36-এ 32, 36-এ 34, 36-এ 28 একদম মানে সাংঘাতিকভাবে ম্যারেজ ম্যাচ করে বিয়ে হয়েছে। তারা বারবার বলছে হ্যাঁ আমাদের তো ম্যারেজ ম্যাচই হয়েছে, কেন করবো না? শুনছেই না। হ্যাঁ, কারণ ভালোবাসা তো অন্ধ হয়ে যায়। ইন্ডিভিজুয়াল হরোস্কোপকে দেখতে হবে। ইন্ডিভিজুয়াল হরোস্কোপে পরস্পরের মধ্যে কতটা হরোস্কোপটা কতটা ভালো সেটার উপরে নির্ভর করছে যে দাম্পত্য জীবন সেটা চলবে কি না। শুধু ম্যারেজ, তার সঙ্গে যদি ম্যারেজ ম্যাচিংটা ভালো হয় তাহলে তো সাংঘাতিক ভালো, তাহলে তো তাদের মানে একদম রাজ্য তো বলা হয় এটা। হ্যাঁ। আচ্ছা দিদি, আমাকে বলো, সেটা হচ্ছে আমরা তো অনেক সময় শুনি যে বিয়ের পরে ওর বউ আসার পরে ওর ভাগ্যের উন্নতি হয়। হয়, এটা কি পসিবল? হ্যাঁ, একজন হয়। স্ত্রীর স্বামীর জন্য বা স্বামী স্ত্রীর জন্য? একদম হয়, অনেক ক্ষেত্রেই হয়। কারণ কি দেখা গেছে যে যে জাতিকা যে বিয়ে করছে তার হয়তো দেখা গেল যে ভাগ্যস্থানে বরের গ্রহ তুঙ্গ, ধরো সাপোজ তার তুলা লগ্ন, হ্যাঁ, তার হয়তো খুব ভালো রবি তুঙ্গ বিবাহস্থানে, মানে সে যাকে বিয়ে করলো তার তো বিয়ের পরেই তো তার হাজবেন্ডের প্রভূত উন্নতি, আর্থিক উন্নতি, নাম প্রতিষ্ঠা, এটা সাপোর্ট পেয়ে যায়। করে। সন্তানের ক্ষেত্রেও কি একই? সন্তানের ক্ষেত্রে এক, সন্তান আসার পর প্রচন্ড উন্নতি হয়েছে, আবার সন্তান আসার পর 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 খারাপ ভেরিয়েশন, এটাও দেখেছি। প্রচুর প্রচুর হয়। কিন্তু সেখানে মা বাবা মেনে না কিভাবে? সন্তানকে তো সেটা বলা হয় যে দেখুন যে সন্তানের এই আসার পর থেকে তো উন্নতি হচ্ছে না, এরকম বলতে থাকে। তাহলে দেখুন এতে তো কিছু করার নেই, এ তো নিজের বাচ্চা। কোনো সময় তুমি কি কাউকে মিথ্যে সান্ত্বনাও দাও? না, একদমই না, পরিষ্কার বলি। তখন কি বলা হয় যে হ্যাঁ কিছুদিন বড় হলে ওকে হোস্টেলে রাখুন, বা যদি পড়াশুনো ভালো করে করতে চায় কেন কি সন্তানটা মেবি আনলাকি ফর পেরেন্টস, তখন কি করা যাবে? তখন কি মানে সন্তানকে তো ফেলতেও পারবে না, সন্তানের প্রতি প্রেমও যাবে না, বাট হিজ প্রেজেন্স হয়তো ওইখানে একটা মানে একটা নেগেটিভ হচ্ছে, সেটাকে মানে কোনো রকম ভাবে একটুখানি ডিস্টেন্স তৈরি করার কথা পেরেন্টসদের বলা হয়। ক্ষেত্রেও দেখা যায় যে একটা বাচ্চা মাকে সহ্যই করতে পারছে না, বায়োলজিক্যাল মাদার, কেননা মার সন্তানের জায়গা সাংঘাতিক খারাপ। আমি এমনও দেখেছি মা ছেলের জন্য থানার থেকে পুলিশ ডেকেছে, কেন কি মার সন্তানের জায়গায় রাখো। চিন্তা করো, বায়োলজিক্যাল মাদার, হ্যাঁ, মানে মার সন্তানের জায়গায় রাখো, ছেলের মায়ের জায়গায় কেতু। ওরে বাবা, মা ছেলের মধ্যে মানে মার মানে একেবারে সে মানে সাংঘাতিক, মানে ছেলেটা মার কাছে থাকতেই পারতো না, সারাক্ষণই মামার বাড়িতে গিয়ে থাকতো, মানে কিছুতেই বন্ডিংটা হচ্ছে না, কিছুতেই হলো না। কিন্তু বাবার সঙ্গে ঠিক আছে, কিন্তু যে মেইন মা, ওখানেই তো গন্ডগোল। কোনোভাবেই সেটাকে কোনোভাবেই বন্ডিং বা জেল করা গেল না, সেখানে কোনো পাথরও কাজ করে না, এটাও মনে রেখো। এতটাই মানে নেগেটিভ টু ইচ আদার যে সেখানে কোনো জেমস বা ওই যে যারা তন্ত্র মন্ত্র এটা করছি বশীকরণ, হ্যাঁ, মানে ওইসবও। কিন্তু তবু তো মানুষের মিথ্যে ভাবেও পা দেয়। আজকে তো পেপার খুললি 2 মিনিটে বশীকরণ হয়ে যাচ্ছে। একদম। কিন্তু আমি ঠিক ওরকম জিনিসগুলোকে অতটা ভেতর থেকে বিশ্বাস করি না বা মানিও না, কেন কি আমি অনেক দেখেছি, কিন্তু সবই শুনি যে কাজ হলো না, আলটিমেটলি ফিরে এসে অনেক অনেক টাকা খরচা করে তারা বলে, ফিডব্যাক দেয় যে আমার এত গেল, এত টাকা খরচা হলো, এই তারাপীঠ, কামাখ্যা, এই ওই সেই সমস্ত ঘুরে এলাম, আমার কিন্তু কিছুই হলো না, শুধু টাকাই ব্যর্থ হলো। কেন কি ওটা ডেস্টিনিটা তো জন্ম মুহূর্তেই তৈরি হচ্ছে। শুধু যে জন্ম মুহূর্তেই ডেস্টিনি তৈরি হচ্ছে তা না, এটা হচ্ছে প্রিভিয়াস বার্থ, কার্মিক, এটা হচ্ছে পূর্ব জন্মের কর্মফল কিছুটা থাকে মানে ভালো কর্মের ফলও থাকে, খারাপ কর্মেরও ফল থাকে। এবং অ্যাস্ট্রোলজিতে 3-4টে জায়গা আছে হরোস্কোপের মধ্যে, যেই জায়গাগুলো, যেই পয়েন্টগুলোতে কোনো গ্রহ থাকলে সেটাকে বলা হয় গণ্ডমূল দোষ বা গান্ধান্তা। তার সেই পয়েন্টে যদি কোনো জন্ম হয় তাহলে কিন্তু তাকে প্রচণ্ড পূর্বজন্মের মাসুল দিতে হয়, এবং একটু 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 করে ওই ডেপসগুলোকে মানে ওই মানে পাস্ট লাইফ যে কার্মিক ডেপস, ওটা আস্তে 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 ডিলিট হতে হতে তারপরে সে তার নর্মাল লাইফে প্রবেশ করতে পারে। এবং এই যে গণ্ডমূল দোষ বা এই যে গান্ধান্তা, বিশেষ করে কয়েকটা মানে কর্কট লগ্ন, সিংহ লগ্নের কিছু ডিগ্রিতে শেষের দিকে শুরুতে, বা বৃশ্চিক লগ্ন, আবার ধনু লগ্নের মানে ওই 3 ডিগ্রি এদিক ওদিক করে মীন লগ্ন, এগুলোর কিন্তু গণ্ডমূলের পুজো হয়। আচ্ছা, কিছু মানুষ আমরা দেখি যে বিভিন্ন আইনি ঝামেলায় জড়িয়েই যাচ্ছে, এটাও কি ছকে রিফ্লেক্ট করে? এটাও ছকে রিফ্লেক্ট করে।
এর জন্য কিন্তু গণ্ডমূল দোষ একটা সাংঘাতিক। তাহলে এর কি কোনো প্রতিকার? না, ওইভাবে প্রতিকার হয় না। গণ্ডমূল দোষের পুজো করা হয়, গণ্ডমূল দোষের নানা রকম ওই উজ্জয়িনী বা ওই এর কোনো টোন নেই, কোনো জেমস নেই, কোনো জেমস নেই, এইসবের কোনো জেমস নেই। এটা শুধুই মানে কর্মফলটা যতদিন ধরে না শেষ হচ্ছে এই জার্নিতে, এই জন্মে, যতক্ষণ না তার কর্মফলের শেষ হচ্ছে মানে শাস্তিটা, ততক্ষণ তাকে সাফারিংটা করতে হবেই। দিস ইজ ডেস্টিনি, মানে এইটাই হচ্ছে পূর্বজন্মের ফল। আর মামলা, আমাদের হরোস্কোপে 6 নম্বর ঘরকে মামলা বলা হয়, 6th হাউস। তো তার সাথে যদি অনেক গ্রহ কানেক্টেড থাকে, বা ধরো কারুর যদি ধরো ষষ্ঠপতি, সে যদি লগ্নে থাকে, সে মামলাবাজ, কথায় কথায় মামলা করব, দেখে নেব। দিস ইজ দ্য রিজন অফ দ্য প্ল্যানেটারি পজিশন অফ দ্য হরোস্কোপ। কেন কি মামলাটাও কিন্তু অ্যাস্ট্রোলজিতে অনেকটা মানে ম্যাটার করে। আবার মামলায় জিতবে কিনা সেটাও আছে, মামলায় হারবে কিনা সেটাও আছে, সেটাও কিন্তু বোঝা যায়। এবং সেই বুঝে বলা হয় মানুষকে যে না, আপনি মামলাটা চালান, জিতবেন আলটিমেটলি। কিন্তু যখন বলা হয় যে মামলাটা চালালে হবে না, কিছু লোক আছে সেটা শোনে না, তার পেছনেই দৌড়ে যায়, কিছুই লাভ হয় না, আলটিমেটলি শূন্য, অর্থ নষ্ট, সময় নষ্ট, কোনো লাভ হয় না। কিন্তু তাও লোকে জিজ্ঞেস করবে, কিন্তু করেও যাবে। আচ্ছা দিদি, তোমার কাছ থেকে মোটামুটি যা জানলাম সেটা হচ্ছে, তার মানে কি এই জন্মের কর্মফল মানুষে পাবে পরের জন্মে, না এই জন্মেই তাকে ভোগ করে যেতে হবে? কিছুটা এই জন্মে হয়, আবার কিছুটা দুরকম কর্মফল হয়। একটা হচ্ছে, তুমি নিশ্চয়ই শুনেছো, পিতৃদোষ। পিতৃদোষ ইজ হোয়াট? দ্য কার্মিক ডেপথস অফ দ্য প্রিভিয়াস বার্থ অফ এনি অ্যানসেস্টার্স। মানে তোমার কোনো পূর্বপুরুষ যদি কোনো পাপ কাজ করে থাকে, কোনো অন্যায় করে থাকে, কাউকে ঠকিয়েছে, কাউকে মেরেছে, কাউকে ধোঁকা দিয়েছে, সেইটার পাপের প্রায়শ্চিত্ত এই জন্মে হয়তো তোমার ওপরেই বর্তিয়েছে, সেটাকে বলে পিতৃদোষের কার্মিক ডেট। আর যার নিজের গ্রহ, ধরো ওই কর্কট লগ্নের 28 ডিগ্রি থেকে সিংহ লগ্নের 3 ডিগ্রি, আবার বৃশ্চিক লগ্নের 28 ডিগ্রি থেকে ধনু লগ্নের 3 ডিগ্রি, আর মীন লগ্নের 28 ডিগ্রি থেকে মেষ লগ্নের 3 ডিগ্রি, এর মধ্যে যদি কোনো গ্রহ, লগ্ন, রাশি কিছু পড়ে, সেটা তার নিজস্ব কর্মফল, সেটা তাকে এই জন্মে মানে সাফার করতে হবে। সেটা পাস্ট লাইফ, সেটা পাস্ট লাইফের ফল, মানে সেটা পূর্ব জন্মের প্রায়শ্চিত্তর ফল। বুঝলাম। আচ্ছা দিদি, কিছু কিছু টার্ম শুনলে তো মানুষের খুব ভয় পায়, যেমন কাল সর্পযোগ, মাঙ্গলিক যোগ, এগুলো কতটা সত্যি? ডেফিনেটলি কিছুটা তো এফেক্টিভ। একটু যদি বলো। হ্যাঁ, বলছি। মাঙ্গলিক দোষ হচ্ছে দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনের ক্ষেত্রে, এছাড়া মাঙ্গলিক দোষের কোনো ভূমিকা নেই। মানে এমনি জেনারেল লাইফে মাঙ্গলিক দোষ ইজ মানে নেভার ম্যাটার অন এনিথিং। মঙ্গল যদি লগ্নে থাকে, মঙ্গল যদি 4 নম্বর ঘরে থাকে, মঙ্গল যদি 7 নম্বর ঘরে থাকে লগ্ন সাপেক্ষে, 8 নম্বর ঘরে থাকে, 12 নম্বর ঘরে থাকে, তাহলে সেটা হলো মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষের ক্ষেত্রে কিন্তু আগেকার দিনে বলা হতো বৈধব্য যোগ, এখনকার দিনে আর বৈধব্য যোগ বলা হয় না। মানে ধরো লগ্নে মঙ্গল বলে মাঙ্গলিক, কি হবে? ডিভোর্স হতে পারে। 4 নম্বর ঘরে মঙ্গল মানে ফ্যামিলি ব্রেক করতে পারে, সেটা ডিভোর্সও হতে পারে, মারাও যেতে পারে, ফ্যামিলি ব্রেক করতে পারে, নিরুদ্দেশ হয়ে যেতে পারে। 7 নম্বর ঘরে মাঙ্গলিক বিবাহ স্থানে, সেটা তো মানে হাজব্যান্ড ওয়াইফের মানে ফাটাফাটি ঝগড়া। 7th হাউসে মঙ্গল মানে সারাক্ষণই লড়াই হচ্ছে, যদি একজন মাঙ্গলিক হয় আর একজন যদি না মাঙ্গলিক হয়। 8 নম্বর ঘরের মঙ্গল অবস্থানটা সব থেকে গণ্ডগোলের, কেন কি 8th হাউস সেটা হচ্ছে মৃত্যুস্থান, সেখানে যদি মঙ্গল থাকে তাহলে সেটা বলা হচ্ছে সবসময় একটা বৈধব্য দোষের প্রবল যোগ। মানে সে 2 দিন আগে হলো তাকে একবারের জন্য বিধবা হতে হবে। এটা হচ্ছে 8th হাউসের মঙ্গলের ভয়ানক বাজে। আর 12th হাউসেও মঙ্গল হলে মাঙ্গলিক দোষ আছে। সুতরাং মাঙ্গলিক দোষ হচ্ছে ভালো জিনিস না দাম্পত্য জীবনের ক্ষেত্রে, কিন্তু যদি স্বামী স্ত্রী দুজনেরই যদি মাঙ্গলিক দোষ থাকে, তাহলে সেক্ষেত্রে অনেকটা মানে ওই মাইনাসে মাইনাসে প্লাসের মতো হয়ে গেল, দুজনেই মাঙ্গলিক, সেক্ষেত্রে কম মানে কম বিপদের রিস্কের সম্ভাবনাটা কম। আর একটা জিনিস হচ্ছে যে মাঙ্গলিক দোষ কাটানো হয়, কিন্তু আমার সাথে বিয়ে করে কলা গাছ, অশ্বত্থ গাছ, প্রচুর সিস্টেম, কিন্তু আমি ঠিক জানি না যে মাঙ্গলিক দোষ কাটিয়ে কতজন লাভবান হয়েছে। অ্যাকচুয়ালি হনুমানজি হচ্ছে মঙ্গলের দেবতা। নিয়ম মতে বলে যে উজ্জয়িনীতে হনুমানজির মা অঞ্জনী মা, ওই ওনার মন্দিরে গিয়ে মাঙ্গলিক দোষটা কাটালে নাকি ভালো হয়, কিন্তু আমি ঠিক এর এফেক্টটা কে কতটা পেয়েছে বলতে পারবো না। যে ক্ষেত্রে একজন মাঙ্গলিক, আর যদি পাত্র মাঙ্গলিক, আর যদি পাত্রী নন মাঙ্গলিক হয় সেক্ষেত্রে, আর দুজনে মাঙ্গলিক হলে কোনো অসুবিধা, মানে দুজনে মাঙ্গলিক হলে মাঙ্গলিকে অনেকটা
মানে নিউট্রাল হয়ে গেল। মাঙ্গলিক মেয়েকে চেনার কোনো উপায় নেই? না, এমনি মাঙ্গলিক চোখে দেখে দেখে বা চোখে কোনো সিমটম? কোনো সিমটম মাঙ্গলিক দেখে চোখে দেখে কোনো রকম ভাবে মাঙ্গলিক, ওটা পুরোপুরি কুষ্টি, মানে পুরোপুরি ক্যালকুলেশন, হরোস্কোপ। হরোস্কোপ যে সময় সে জন্মেছে সেই অনুযায়ী সে মাঙ্গলিক কে অমাঙ্গলিক। তবে আবার মাঙ্গলিকের কয়েকটা রকম ফের আছে, ধরো কেউ মেষ লগ্নে, লগ্নে মঙ্গল মাঙ্গলিক হলো, অতটা সেখানে প্রায়োরিটি দেওয়ার দরকার নেই, কারণ কেউ তো লগ্নপতি লগ্নেই রইল, মঙ্গল তো নিজের ঘরে, তখন অতটা মাঙ্গলিক বলতে হালকা মাঙ্গলিক। আবার ধরো কারো বৃশ্চিক লগ্ন, তার লগ্নে মঙ্গল, তখনও বলতে হবে মাঙ্গলিক হলো অত ভয়ের মাঙ্গলিক। মানে সবচেয়ে ভয় যদি 8 নম্বর হাউসে, 8 নম্বর, 4 নম্বর, 12 নম্বর লস, এগুলো খুব কম। এগুলোতে যদি পড়ে যায় মঙ্গল। আচ্ছা দিদি, কালসর্প যোগ নিয়ে যদি কিছু আচ্ছা, বলেন। কাল সর্প দোষ হচ্ছে রাহু আর কেতু, এইগুলোর একদিকে, মানে ধরো 12টা ঘর, আমরা সবাই জানি যে 12টা ঘর 9টা গ্রহ, ঠিক আছে, 12টা 12টা রয়েছে হাউস, তার মধ্যে ধরো রাহু আর কেতু, ধরো 1 নম্বর ঘরে রাহু রইলো আর 7 নম্বর ঘরে কেতু রইলো। এবার 1 নম্বর ঘর থেকে 7 নম্বর ঘরের মধ্যে সবকটা গ্রহ, অথবা 7 নম্বর ঘর থেকে 1 নম্বর ঘরে এই দিকে সবকটা গ্রহ, একদিকে কোনো গ্রহই নেই, পুরো মানে ফাঁকা। রাহু কেতুর একদিকে যখন কোনো গ্রহ থাকে না, একটা গ্রহ এলেও কিন্তু সেটা হবে না। অনেকেই বলে কাল সর্পদোষ, আমি বলি হ্যাঁ ঠিক আছে বাবা, বলছে যখন লগ্নভঙ্গ কাল সর্পদোষ, চন্দ্রভঙ্গ কাল, কিন্তু না, পিওর কাল সর্পদোষ হচ্ছে রাহু আর কেতুর একদিকে যখন পুরো মানে হাফ দিক, মানে হাফ মুনের মতন সমস্ত গ্রহগুলো রয়েছে, আর একদিকে যখন পুরো অ্যাবসলিউটলি ফাঁকা, সেটা কিন্তু তাহলে পিওর কালসর্পদোষ। কি ক্ষতি হতে পারে? পিওর কালসর্পদোষে যে ভয়ানক ক্ষতি হয়ে গেল, মানে একেবারে সাংঘাতিক তা না, কিছু কিছু হয়, সেটা হচ্ছে নির্ভর করে, ধরো কারোর ভাগ্যস্থান থেকে কালসর্পদোষ, তাহলে তার ভাগ্যক্ষেত্রে প্রচন্ড লড়তে হলো। যেখানে যেখানে সবারই যে লগ্ন আর 7 নম্বরে হচ্ছে তা তো না, কারোর হয়তো টাকার জায়গা থেকে হচ্ছে অ্যানসেস্টার্স প্লেস অব্দি, তাহলে তাকে টাকাও রোজগার করতে হচ্ছে, অ্যানসেস্টার্স প্রপার্টির হচ্ছে পাচ্ছে না। কারোর হয়তো প্রতিষ্ঠার জায়গা থেকে হয়েছে, প্রতিষ্ঠার জায়গায় হলে কি প্রতিষ্ঠিতই হচ্ছে না, চাকরির জায়গায় বারবার ঝামেলা হচ্ছে, কেন কি ঠিক যেখানে রাহু থাকবে তার ঠিক অপোজিটে কেতু থাকবে। অর্থাৎ যদি তার প্রতিষ্ঠার জায়গায় রাহু থাকে, ঠিক তার অপোজিটে তাহলে তার কেতু রয়েছে, মানে তার সবসময় কাজ কর্ম প্রতিষ্ঠা। ফ্যামিলির জায়গায় যদি থাকে 4 নম্বর ঘরে, তাহলে তার সংসার নিয়ে ঝামেলা। বিবাহ স্থানে যদি থাকে তাহলে দাম্পত্য জীবনে, যে জায়গাটায় থাকে স্পেসিফিক্যালি সেই জায়গাটার উপরে বেশি প্রভাব বা বেশি প্রবলেম তৈরি হয়। এটার প্রতিকার কিভাবে? হ্যাঁ, এটার প্রতিকার হয়, এটার প্রতিকার ম্যানুয়ালি করা উচিত না, অনেকেই করে, কিন্তু আমি বলবো ম্যানুয়ালি করা উচিত না, কারণ কি এর একটাই জায়গা হচ্ছে উজ্জয়িন, এই কি বলে নাসিক, ত্রয়ম্বকেশ্বর, যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, ওয়ান অফ দ্য জ্যোতির্লিঙ্গ আছে নাসিকে, ত্রয়ম্বকেশ্বরে। তো ত্রয়ম্বকেশ্বরে একমাত্র সারা ওয়ার্ল্ডের মধ্যে রাহু এবং কেতুর দুটো আর কি রয়েছে জ্যোতির্লিঙ্গের ওখানে। এইটা একটা নিয়মের মধ্যে করা হয়, একটা হোম রিচুয়াল, মানে হোম পুজো, এবং 21 দিন তাদের সিস্টেম অনুযায়ী সেটাকে মানতে হয়। ওখানে থেকে 21 না, তুমি একদিনে গিয়ে হোমটা করলে, এবার ওরা যেটা বলবে সেটা 21 দিন ধরে তোমাকে সেই পালন করতে হবে, মানে সংযমে থাকতে হবে। তুমি নর্মাল মানে ভেজ খাবে, সংযম থাকবে, সেটা করতে হবে, নইলে কিন্তু কালসর্পদোষ পুরো কাটানো গেল না। অনেকেই বলে কালাহস্তি কি বেনারস, আমি ঠিক এগুলোর এফেক্ট। তোমার সঙ্গে যদি কেউ মানে তোমার গাইডেন্সে নাসিকে যেতে চায় বা তোমাকে যদি নিয়ে যেতে চায়, তুমি কি? প্রচুরবার আমি লোককে পাঠিয়েছি। আমি একবারই গেছি নিজে, সেটা কুম্ভমেলার সময় নাসিকে, কিন্তু আমি কালসর্পদোষ কাটানোর জন্য যাইনি। হ্যাঁ, তবে আমার ক্লায়েন্টদের আমি সব সময় নাসিকের গাইড নাম্বার দিয়ে দিই। হ্যাঁ, বা কেউ যদি বলে হ্যাঁ আমার সাথে নিশ্চয়ই যাবো, কেন যাবো না, যে সঙ্গে থেকে তাকে গাইড করা। তবে এটাও আমি দেখেছি যে কালসর্পদোষ ওখানের মন্দিরে পুজো দিয়ে কিছুটা হয়েছে, তবে এও দেখেছি যে ভীষণ গন্ডগোল ফ্যামিলিতে, অশান্তি একেবারে, মানে স্বামী স্ত্রীর ওই রকম, হাজবেন্ড পরকিয়া করছে, মানে পারা যাচ্ছে না, ওইখানে পাঠানো হলো, ভদ্রমহিলার কালসর্পদোষ কাটানো হলো, খুব মানে খুব নিয়ম করে কাটলো, কিন্তু হলো না, আলটিমেটলি ডিভোর্স হয়ে গেল, এটাও হয়েছে। সুতরাং মানে শুধুই যে রিচুয়াল বা শুধুই যে স্টোন বা শুধুই যে কালা জাদু বা তন্ত্র করে সবকিছু আমার মেয়ের মতন ফল পেল, কোনো ভরসার জায়গা নেই। না, আবার অনেকের হয়েছে খুব ভালো
কালসর্পদোষ করে অনেক ব্লক ছিল, সেগুলো খুলেছে, টাকা কড়ির জায়গা ভালো হয়েছে, কেরিয়ার ভালো হয়েছে। কিন্তু মেন্টাল পিসের জায়গায় যদি কালসর্পদোষ হয়, ফ্যামিলির জায়গায় যদি হয়, সেইগুলো সময় লাগে। কেন কি ধরো একজন ওয়াইফ, সে হয়তো কালসর্পদোষের মধ্যে পড়েছে, সে কাটিয়ে এলো, তার হাজবেন্ড দেখা যাচ্ছে প্রচন্ড বাজে, তখন তো কিছু করার নেই, মহিলা কালসর্পদোষ কাটিয়ে দিয়ে দিকে হাজবেন্ডকে তো কিছু করা গেল না, চরিত্র তো বদলানো না। সম্ভব। সে তো এরকম খারাপ কাজ খারাপভাবে জীবন কাটিয়েই যাচ্ছে, কষ্ট দিয়ে যায়। সেক্ষেত্রে তো তখন আমাকে এসে বলছে ওই তো কালসর্পদোষ কাটালাম, কিছুই হলো না। বলে কি করা যাবে, এটা তো আমি আমার মতন বলেছি, কিন্তু তোমাকে নয় আমি চেষ্টা করেছি, কিন্তু হাজবেন্ডকে তো কিছু করার আমার হাতে রাস্তা নেই। সুতরাং এটা আর মানে একতরফা হয়েছে। যেখানে পার্টনার মানে যেখানে দুজনের মধ্যে, সেখানে এটা যে সবসময় কার্যকরী হবে নট নেসেসারি, কিন্তু যাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার, কাজ বলো, টাকা বলো, পড়াশুনো বা নানা রকম মানে আটকে যাওয়ার ব্যাপার, ব্লক, কেতুর জন্য তো একটা ব্লক হয়ে যায়, সেইগুলো অনেক সময় আমায় সবাই না কি ভালো কাজ হলো, খুব ভালো। কিন্তু বিয়ের ক্ষেত্রে দেখেছি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখেছি যে কালসর্পদোষের কিন্তু সবসময় এফেক্ট হয়নি। সুতরাং এটা সবাইকেই মনে রাখতে হবে যে কালসর্পদোষ আছে, যেই বলুক, সে আমিই বলি আর কেউই বলুক, যেভাবেই পুজো করা হোক, তন্ত্রমতেই হোক, কামাখ্যা গিয়ে হোক, কালাহস্তি হোক, নাসিক হোক, যেখানে হোক, সবসময় যে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কালসর্পদোষ কাটালেই সেটা এফেক্টিভ হবে এবং সমস্ত নেগেটিভিটি চলে যাবে, এটা কিন্তু মাথার থেকে বের করে তবে করা দরকার। একটা চেষ্টা হলেও হতে পারে, না ভগবানের কাছে প্রে করা, যে প্রে কেন করা। ভালো? হ্যাঁ, আচ্ছা দিদি, আমার অনেক বন্ধুরাও আছে বা অনেক মানুষকেও দেখেছি, তারা না জীবনের একটা ফেজে খুব ডিপ্রেসড হয়ে যায় যে না আমার শনি 7.5 চলছে। এটা কতটা ভয়ঙ্কর? শনি 7.5 হচ্ছে যে শনি যখন রাশি মানে চন্দ্রকে আমরা রাশি বলি, রাশির ওপরে, রাশির আগের ঘরে 2.5 বছর, ঠিক রাশির ওপরে আরো 2.5 বছর, আর রাশির পরের ঘরে আরো এই যে 7.5 ইয়ার্স যে জার্নিটা, যখন চন্দ্র হচ্ছে মন, ইমোশন, সাইকোলজি, মানসিক একটা ব্যাপার, মানে এমনি জেনারেল বলছি, এমনি তো চন্দ্রর অনেক কারকতা আছে, যার যে লগ্ন সেই হিসেবে, তো আর ওপর দিয়ে যখন শনি ক্রস করে ভীষণ দুঃখ দেয়, ভীষণ অভিজ্ঞতা দেয়, মানে ভীষণ মানে কঠিন অভিজ্ঞতা দেয়, এবং সেটা শোনা যেমন খাদ ঘষে ঘষে শোনা হয়, ঠিক সেম মানুষকে শিক্ষা দিয়ে দিয়ে মানুষের চোখ খোলায় যে এইটাই হচ্ছে প্র্যাকটিক্যাল, এই জিনিসটাই হচ্ছে স্বাভাবিক, এই জিনিসটা তোমার মেনে নিতে হবে। কারণ মানুষের ইমোশন তো, মানুষ তো ইমোশনালি অনেক কিছু ভাবে, দেখে, স্বপ্ন দেখে, কিন্তু সেটাই তো শেষ কথা না। কিন্তু যখন 7.5 হয় তখন মানুষের সব স্বপ্ন টপ্ন ভঙ্গ হয়, ইমোশনাল নানা রকম মানে স্ট্রেস নিতে হয়। শুধু তাই না, 7.5-তে জেনারেলি দেখা যায় যে নানা রকম আবেগগত ঘটনা, মানে ধরো লাভ রিলেশন ব্রেক করলো, হয়তো কারোর সন্তান বিয়োগ হলো, কারোর হাজবেন্ড মারা গেল, বিশেষ করে 7.5-তে মা বাবা, বয়স্ক লোকের শ্বশুর শাশুড়ি, ঠাকুমা ঠাকুরদাদা মৃত্যু তো মানে লেগেই রয়েছে। এটা মানে আমি মানে 7.5 কেউ হ্যাঁ মারা যায়, ইভেন পেটও মারা যায়, মানে বাড়ির পোষা, মানে নিজের লাভ লাইফ থেকে শুরু করে ফ্যামিলির কিছু না কিছু নেগেটিভ দুঃখ বেদনা, চিটেড হওয়া, তোমার প্রচন্ড ভালো বন্ধু সে তোমার বিট্রে করলো বিজনেসের ক্ষেত্রে, তোমার প্রচন্ড ভালো রিলেশন আছে কারোর সাথে, গার্লফ্রেন্ড, হয়তো অন্য লোকে মানে রিলেশনে চলে গেল, এইসব হচ্ছে 7.5-এর ভীষণ দুঃখ দেওয়ার ঘটনা। মানে 7.5 দুঃখ, ইমোশনাল ডিপ্রেস, ইমোশনাল স্ট্রেস থেকে ডিপ্রেশন। তবে প্রত্যেকেরই যে হয় তা না, অনেকেই স্টেডি থাকে। এর কোনো ব্যাপার আছে যে প্রথম 2.5 বছর বেশি খারাপ বা লাস্টের মধ্যিখানটা বেশি খারাপ? আচ্ছা, মধ্যিখানটা বেশি খারাপ। ফার্স্ট 2.5 বছরের থেকেও, তার মধ্যে ধরো শনির যেগুলো নিজের ঘর, ধরো মকর রাশি বা কুম্ভ রাশি, সেখান দিয়ে যখন 7.5 গেছে, যাদের 7.5 গেছে তারা কিন্তু অতটা এফেক্টেড হয়নি, মানে কি ওটা তো শনির নিজের ঘর। ধরো কারুর চন্দ্র মকরে বসে রয়েছে, তার উপরেই যখন শনি 7.5 হয়েছিল 2020-তে, মকরে শনি নিজের ঘরে ঢুকেছে চন্দ্রর ওপরে, বিশেষ কিছু বোঝেনি, বলছে হ্যাঁ ঠিক আছে চলছে। আবার যখন কুম্ভতে এখন বসে রয়েছে শনি 2023 জানুয়ারি থেকে 29 মার্চ অব্দি, ওখানেই ধরো কারুর চন্দ্র আছে, তার উপর দিয়ে শনি যাচ্ছে, কিছুই বোঝেনি, কিন্তু বুঝবে পরে। এইবারে যে কুম্ভ রাশির থেকে যে 28 মার্চ যে 7.5 যে শনিটা ট্রানজিট করে বেরিয়ে মিনে যাবে,
তখন লাস্ট ফেজটা গিয়ে কিন্তু কিছু কিছু সমস্যা ফেস করতে হবে। তাহলে 29 মার্চের পর থেকে কোন কোন রাশির জন্য ভালো আর কাদের জন্য খারাপ? 29শে মার্চে মকর রাশির 7.5 শেষ হয়ে যাবে। মকর রাশির 7.5, কুম্ভ রাশির 7.5 লাস্ট পার্ট চলবে, মীন রাশির 7.5 মধ্যভাগ চলবে, আর মেষ রাশির 7.5 শুরু হবে। 29 মার্চ শনি মিনে ট্রানজিট করছে, ঠিক আছে? ট্রানজিট করছে মানে কুম্ভ রাশি থেকে বেরিয়ে গেল। কুম্ভ রাশি থেকে বেরিয়ে গেল তো কি, লাস্ট 2.5 বছর তো কুম্ভ রাশির উপর একটা তো ছায়া থাকবে। এবারে চন্দ্রটা কোথায় গেল? মীন রাশিতে গেল, ঠিক মধ্যভাগ। যাদের মীন রাশি তাদের উপরেই, চন্দ্রর উপরে গিয়েই কিন্তু শনি ট্রানজিট করলো, ঠিক আছে? তারপর ওখানে থাকছে কতদিন? 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত, 18, মানে ধরতে গেলে 2.5 বছর কম বেশি। তারপরে ওইটা যাবে তোমার মেষ রাশিতে। মেষ রাশিতে গিয়ে 2.5 বছর থাকবে, যখন মানে আড়াই এরকম ভাবে যেতে থাকে। কিন্তু যে জায়গাটায় মধ্যিখানে থাকে তার আগের ঘর, তার পরের ঘর, তারাও এফেক্টেড হয়। আচ্ছা, রাহু কি খুব ভয়ঙ্কর? মানে রাহুর দশা চলছে মানে খুব খারাপ? রাহুর দশা যথেষ্টই মানে না, ভয়ঙ্করও হয়, আবার রাহু ভীষণ লাভও দেয়। হ্যাঁ, মানে এটা নিয়ে আমি দেখেছি 2 রকমের মতামত আছে। কেউ বলে রাহু দিয়ে যায়, যেহেতু রাহুর গলা এক্সপ্লেন কাটা। করছি, আমি এক্সপ্লেন করছি। রাহুর হরোস্কোপে 3টে জায়গা আছে, 3 নম্বর ঘর, 11 নম্বর ঘর, 6 নম্বর ঘর। যদি 11 নম্বর ঘরে রাহু থাকে, তখন তাদের 11th হাউসে যদি রাহু খুব ভালো, তাদের ফাটকা টাকা, তারপরে স্টক মার্কেট, শেয়ার, নেতাগিরি, দাদাগিরি, মানে একেবারে মানে সে সাংঘাতিক। রাহুর দশায় সে তখন ছড়ি ঘোরাবে, তার তখন কোনো আর কি মানে ডোন্ট কেয়ার, পরোয়া করবে না কাউকে, কোনো রকম অসুবিধা বা কোনো রকম কাউকে কিছু গ্রাহ্য করবে না। হ্যাঁ, আর যদি 3 নম্বর ঘরে রাহু থাকে, তাহলে তাদের কম্পিটিটিভ এক্সাম, তাদের পরীক্ষা, তাদের ধরো কোনো রকম সরকারি পরীক্ষা দিচ্ছে বা কিছু করছে, সেক্ষেত্রে কম্পিটিটিভ সাকসেসের জন্য খুব ভালো। 6 নম্বর ঘরে যদি রাহু থাকে, তাহলে সেটাও ভালো, সেখানে স্পোর্টসের ক্ষেত্রে কম্পিটিটিভ সাকসেস, বা ধরো কোনো মামলা হচ্ছে সেখানে সাকসেস, বাইরে যাবে সেসব পরীক্ষার সাকসেস, এগুলো কিন্তু রাহুর ভালো জায়গা এবং ভালো প্রাপ্তি দেয়। কিন্তু আবার রাহুর অনেক জায়গা খারাপ আছে, যেমন 4 নম্বর ঘরে রাহু সাংসারিক শান্তি দেয় না, 7 নম্বর ঘরে রাহু সাংসারিক শান্তি দেয় না, 9 নম্বর ঘরে রাহু ভাগ্যক্ষেত্রে বিপর্যয় আনে, দ্বাদশে রাহু প্রচণ্ড ব্যয় করা। সুতরাং রাহুর অবস্থান বুঝে রাহু ভালো কি খারাপ, এবং যদি অবস্থান ভালো হয় তখন যদি রাহুর দশা পড়ে, হি উইল বি গেনার। আর যদি অবস্থান খারাপ হয়, তখন যদি রাহুর দশা পড়ে, তার জীবনে একের পর এক ভুল, একের পর এক হঠকারী ঘটনা, ভুল সিদ্ধান্ত, ক্ষতি, ঠকে যাওয়া, ধ্বংস, এসবগুলো ফেস করতে হয়। আচ্ছা দিদি, তুমি যাদেরকে ধরে রাখো জেমস দিয়ে প্রতিকার করো, তাদের কি কোনো বিধিনিষেধ থাকে? মানে কি করা উচিত, কি করা উচিত নয়, একদম কোথাও যাওয়া যাবে না? আমি যখন কাউকে জেমস দিই, তখন একবারই আমাদের বাড়িতে ঠাকুর আছে, আমাদের পুরোহিত আসে, আমরা একবারই জগন্নাথের স্নান জল, জগন্নাথের কর্পূর সবকিছু দিয়ে মন্ত্র পাঠ করে, মানে বিভিন্ন গ্রহের, মানে ধরো চন্দ্রের জন্য চন্দ্রর মন্ত্র, রবির জন্য রবির মন্ত্র, সেটাকে লাইভ করি রত্নটাকে, সেটা দেওয়ার পরে একবারই বলি পড়ে না। তারপরে আর সেটা পড়ে কোথাও শ্মশানে যাবে কি হসপিটালে যাবে কি বারবার সতর্ক করবে, এরকম কোনো বিধিনিষেধ অন্তত আমি এই জিনিসটা কাউকে বলি না, এটার কোনো দরকার পড়ে না। স্টোন কি সত্যি মাঝে মাঝে শোধন করতে হয় বা দরকার? আমি নিজে এটাকে বিশ্বাস করি না, কেন কি স্টোন যখন প্রথম ধারণ করা হচ্ছে তখনই সেটাতে লাইভ দেওয়া হয়, তখন যে ওই স্টোন মানে যে রত্ন, তার যে মন্ত্র পাঠটা করা হয় বা তার যে নানা রকম সিস্টেমে সেটাকে লাইভ দেওয়া হয়, সেটা তো বারবার করার দরকার পড়ে না। তখনই তো তার মধ্যে ধরো তুমি একটা মানে মূর্তি এনেছো তোমার বাড়িতে, তুমি তো একবারই তার প্রাণ দেবে। তো ধরো তুমি একটা ছোট গোপালের মূর্তি এনেছো, তুমি পুজো করে একবারই তার প্রাণ দিলে, তুমি কি বারে বারে তাকে প্রাণ দেবে? সেরকম তার মানে স্টোনকেও অ্যাক্টিভ করাটা খুব জরুরি। দোকান থেকে একটা পাথর স্টোনে কেউ পরে নিল, হয় না। তার অনেক সিস্টেম আছে, অনেক প্রক্রিয়া আছে, অনেক মন্ত্র আছে, এবং অনেক মানে টাইমের ব্যাপার আছে, এই সময় পড়বে, এই সময় পড়বে না, এইটার মধ্যে রাখবে, ওইটার, সেগুলো আমি করে দিই, সেগুলো আমি কাউকে বলবার না। তারা আমাদের উপরে নির্ভর করে, আমি নিজেই সেগুলোর ব্যবস্থা করে ঠাকুর মশাইকে দিয়ে শোধন করে পুরো একদম তার নামে সংকল্প করে একবারই ধারণ করাই, কেন কি একবারই স্টোনটার মধ্যে লাইফ দেয়া হলো এবং একবারই লাইফটাই কাজ করবে।
আর এই কারণেই একজনের ইউজ করা স্টোন কিন্তু আর একজনের ইউজ করা যায় না। ওই যে পরে না যে সেকেন্ড হ্যান্ড কিনে পরে, বা আজকে এটা আর একজন ওই তো বাড়িতে দাদার আছে, দাদার লাগে পরে- ভাইকে দিয়ে পরে নিচ্ছে। আমাকেও বলতে হয় হ্যাঁ হ্যাঁ আছে বাড়িতে পরে নাও, ঠিক আছে, কোনো উপায় নেই, পয়সারও তো খরচারও তো ব্যাপার, কিন্তু উচিত না। সেই ক্ষেত্রে কি কেউ শেকড় যে পাওয়া যায়, শেকড় পড়লে কি কাজ? আমি না জানো তো আজ অব্দি না কোনো শেকড়ে বিশেষ এফেক্ট দেখিনি, কিছুই দেখিনি। মানে আমি তো নিজে কত লোককে কত শেকড় বলেছি, কেউ তো পড়েই যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না দিদি। আমি না দেখুন আমি যেটা জানি বলছি, কিন্তু এর যে এফেক্ট কতটা সত্যিকারের মানে লাইফে কার্যকরী, সেটা কিন্তু আমি মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না। তার থেকে পুজো আচ্ছা, নিজের চান্টিং, মেডিটেশন, কোনো গ্রহের জন্য মানে যেমন মঙ্গলের জন্য হনুমান চালিসা, যদি শনি ডাউন হয় তার জন্য দক্ষিণা কালীর ধ্যান, যার শরীর খারাপ তার জন্য মহামৃত্যুঞ্জয় জপ, বা এই সমস্তগুলো বরঞ্চ আমি বেশি মনে করি প্রায়োরিটি দেয়া, মানে সেটাকে বেশি মানে হেল্পফুল মনে হয়। বা নিজেই চান্টিং করুক, কাউকে মন্দিরে গিয়েও করতে হবে না, ঠাকুর মশাইকে পুরোহিতকেও করতে হবে না, নিজেই করুক। মানে যাদের গ্রহগুলো খুবই খারাপ, তারা যদি ঘুম থেকে উঠে প্রত্যেক দিনই একবার করে নবগ্রহ স্তব করে, কি ভালো, তাহলে তাদের 9টা গ্রহকে তো একবার বর্শিপ করা হয়ে গেল নিজের মাধ্যমে। তো এর এমন নয় তো যে খারাপ গ্রহকেও সে অ্যাক্টিভ করে ফেললো? না, কখনোই না। আমি তো উল্টে বলি, যাদের রবি ভীষণ খারাপ, ধরো মকর লগ্ন, রবি তার আয়ুর গ্রহ নিচস্থ, একদম বাজে, তুলায় নিচস্থ, এক মৃত্যুর গ্রহ নিচস্থ, আমি তো তখন তাকে কিছুতেই স্টোন দেবো না, তাকে কিছুতেই শুনি দিই না। কেন কি মারক গ্রহকে স্টোন পরানো মানে ওটাকে আরো বাজেভাবে অ্যাক্টিভেট করা। তখন তাকে বলা হয় যে তুমি ডেইলি সূর্য প্রণাম করো, তামার ঘটিতে জল খাও, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করো, কাককে রবিবার দিনকে রানিং ওয়াটারে আটার গোলা গুড় দিয়ে মিশিয়ে মাছকে খাওয়াও, এইসবগুলো প্রতিকার হিসেবে বলা হয়। কিন্তু নেভার স্টোন, কেন কি অ্যাস্ট্রোলজিতে যারা খারাপ গ্রহ ধাই করে একটা তাকে পড়িয়ে দেওয়া হলো, এটা কিন্তু আরো খারাপ হয়। আমি এরম দেখেছি যে তুলা লগ্ন একজন পোকরাজ পড়লো কোথাও বেড়াতে গিয়ে, তার আত্মীয়র থেকে ফিরে এসে হসপিটালাইজড হতে হলো। আমার যেই বলেছে আমি হাত থেকে সঙ্গে সঙ্গে পোকরাজটা বের করেছি, বলেছে এক্ষুনি খুলতে হবে এটা। তারপরে দেখা গেল যে না সে ঠিক, এই হচ্ছে রত্ন। সে দেখেছে বৃহস্পতি নিচস্ত, তার রিলেটিভ তাকে আদর করে ভালোবেসে পোকরাজ পরিয়ে দিয়েছে। যাবে কোথায়? তুলা লগ্নের তো রোগের গ্রহ বৃহস্পতি, একদম হসপিটাল। ওই রকমই মানে যাদের যেটা অশুভ গ্রহ, যাদের যেটা পাপ গ্রহ, যাদের যেটা মারক গ্রহ, কোনো দিন তাদেরকে পাওয়ার দিতে হয় না। সে নিচস্থ হলেও দিতে হবে না, দুস্থানও হলেও দিতে হবে না। তার জন্যে শুধু ওয়ার্শিপ মানে নিজের ওয়ার্শিপ হচ্ছে বেস্ট। খুব যদি ইচ্ছে করে ঠিক আছে, যারা হিন্দু, যারা বাঙালি, বাঙালি বলছি, যারা হিন্দু, তারা তো পুজো আচ্চা হাওয়ান এগুলো যারা মানে, তারা বছরে একবার দুবার করে ওই করলো পুজো, হয়তো রুদ্রাভিষেক করলো, কি নবগ্রহ হোম করলো, কি সূর্য হোম করলো, ওরম ভাবে করা। এটাকে নিজের বাসস্থানেই করাটা উচিত। হ্যাঁ, নিজের বাসস্থানেই করা যায়, কিন্তু সবাই তো সেটা ফলো করবে না। মন্দিরে গিয়ে বিদেশিরাও করবে না, মুসলিমরাও করবে না, তাও তাদের জন্য কিছু করার নেই। তখন তাদের বলতে হয় সূর্য নমস্কার করো, তামার ঘটিতে জল খাও, এই করো সেই করো, কিন্তু স্টোনও দেওয়া যাবে না, পুজোও করানো যাবে। তো কিছু দিদি যখন চ্যান্টিং নিয়ে আলোচনাই হচ্ছে, কিছু যদি টোটকা বা কিছু মন্ত্র বলো, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যায় থাকে এবং আমাদেরকে তারা টেক্সট করে, কমেন্টস করে। যেমন অনেকে বলে তাদের সন্তানের পড়াশোনার প্রতি মনোযোগ কম, খুব থটফটে, পড়তে চাইছে না, তো একাগ্রতা বাড়ানোর জন্য কি কোনো চ্যান্ট বা কোনো? শোনো, একাগ্রতা বাড়ানোর জন্য কোনো চান্টিং হয় না। কেন কি একাগ্রতা বাড়ানোর গ্রহ হচ্ছে দুজন, একটা হচ্ছে চন্দ্র, একটা হচ্ছে বুধ। তো একটা ছোট বাচ্চাকে তুমি কি করে চান্টিং করাবে চন্দ্র? হ্যাঁ, ওং সোং সোমায় চন্দ্রমশের, সেটা একটা বাচ্চা করতে পারবে না। বুধের মন্ত্র সে করতে পারবে না। তখন আমরা কি বলি, ঠিক আছে প্রত্যেক পূর্ণিমায় ওর নামে পুজো দাও, ওর জন্য একটা রূপোর পাত্রে জল রাখো বা একটা কাঁচের গ্লাসে জল রাখো, সেই জলটার মধ্যে একটু সামুদ্রিক নুন দাও, সেটা ফুল মুনের নিচে রেখে দাও, একদম ফুল মুনের নিচে সারা রাত্রি থাকুক, তারপরে সেই জলটা ফেলে দেয়, যাতে নেগেটিভ এনার্জিটা ওর থেকে বেরিয়ে যায়। অথবা ধরো বুধ খারাপ, তখন তাদেরকে বলা হয় যে ছোট ছোট স্ট্রিট চিলড্রেনদের লজেন্স দাও বা বিস্কিট দাও। মানে আমি স্পেশালি বলি ওই গ্রিন কালারের পালস লজেন্সগুলো, কেন কি বুধের প্রতিকার হচ্ছে ছোট বাচ্চা, তাদেরকে কোনো মানে একদম স্লাম বাচ্চা, স্ট্রিট বাচ্চাদের
সুইটস দেয়া, মানে লজেন্স এসব দেয়, এইরকম ধরনের আরো প্রতিকার হয়, সেগুলো বলা হয়। কিন্তু চান্টিং তো ধরো তুমি একটা ছোট বাচ্চাকে দিয়ে করানো সম্ভব না। বড়দের জন্য অনেক রকম চান্টিং বলা হয়, যেমন হনুমান চালিসা, যাদের মঙ্গল খারাপ, যাদের মঙ্গল ধরো নিচস্ব, তা তুমি মানে সারাক্ষণই বলছি এভরিডে হনুমান চালিসা করো। যাদের ধরো বৃহস্পতি খারাপ, যাদের হনুমান চালিসাও পড়ার নিয়মটা কি, মানে একবার বা 108 বার বা এরকম কোনো ব্যাপার? তুমি একবার পড়তে তো ডেফিনেটলি পারো, কিন্তু যাদের মঙ্গল বজরংবলীর সামনে বা মন্দিরে গিয়ে পড়তে হবে? তুমি হয়তো একবার বাড়িতে বসে পড়লে হনুমান চালিসা তোমার ঠাকুর ঘরে। বসারও নিয়মটা একটু যদি বলো। হ্যাঁ বলছি, সেটা যে সকালবেলা উঠে ধরো তুমি চান করলে, করে 8টা 8:30, যেটাকে ব্রহ্ম মুহূর্তে তো সবাই পারে না, 8টার থেকে মানে 6টার থেকে 8টা, এই টাইমটা হচ্ছে পরবর্তী ভালো টাইম। এই সময় যদি মানে প্রতিদিনই বলো, বা মঙ্গলবার যাদের মঙ্গলের খারাপ, তারা যদি 11টা জবা ফুল দিয়ে, 11টা মানে লাল চন্দনে জবা ফুল দিয়ে, বা 11টা ছোট ছোট ধুনো দিয়ে এরমভাবে হনুমান চালিসার পরে 11 বার, সেটা খুবই ভালো। প্লাস তাদেরকে এটাও বলা হয় যে প্রত্যেক মঙ্গলবার 11টা হনুমান চালিসা পড়বে, হনুমান মন্দিরে যাবে, একটু মেটে সিঁদুর দেবে, একটু ধুনো দেবে, ধূপ দেবে, মুগের লাড্ডু দেবে, জবা ফুল দেবে, আর এভরিডে পড়বে। এটা তো আমি বলি। এছাড়া আর একটা জিনিসও বলি, যে যাদের মঙ্গল খুবই খারাপ, সারাদিনই চলতে ফিরতে করো না, বাসে করে যাচ্ছ, গাড়িতে করে যাচ্ছ, বসে রয়েছো, ওই সময়টা লিজার টাইমে একটু পড়ে নাও, একটু মানে হনুমান চালিসায় ইউটিউবে শোনো, এইগুলোতেও কিন্তু ভালো এফেক্ট হয়। বা যাদের ভীষণ শরীর খারাপ, মুমূর্ষ, তাদের তো সারাক্ষণ মহামৃত্যুঞ্জয় জপ করতে বলা হয়। ওই যে ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্ভারো কুমেব বন্ধনামৃত মোক্ষিয়ম অমৃতাৎ। এটা ডিউ টু হেলথ। আমি এরমও দেখেছি যে 27-28 বছরের ছেলে পরের পর হসপিটালে ভর্তি হচ্ছে, কিন্তু কনস্ট্যান্ট ছেলেটাকে বারবার বলতে বলতে, তার সঙ্গে তাকে রত্নও দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, সে নিজে সারাক্ষণ ওই চান্ট করে যাচ্ছে, প্লাস তার জন্যে তার বাবা মা রুদ্রাভিষেক করেছে, ছেলেটা কিন্তু ঠিক হয়ে গেল। এটা বিশ্বাস এবং নিষ্ঠাটাও সমানভাবে দরকার, কারণ কি, কে বিশ্বাস করে করছে, কে নিষ্ঠা করে করছে, সেটাও কিন্তু ঈশ্বর দেখেন। আচ্ছা, যারা ধরে রাখো সবসময় পড়তে পারছে না, তারা কি শুনতেও পারে যে বাড়ির তো চালতে রেখে দিয়ে দাও? একদম। যারা ভীষণ বৃদ্ধা, হ্যাঁ ভীষণ তাদের ঘরের মধ্যে মানে বলা হয় যে একটু হালকা মহামৃত্যুঞ্জয় জপ চালিয়ে রাখো, কি এরকম একটুখানি নবগ্রহ চালিয়ে রাখো, এরকম দেওয়া হয়। হ্যাঁ, আমাদের বিশ্বাস, আমি অন্তত সেরকম বিশ্বাস করি যে স্পিরিচুয়ালিজমের উপর আর কিছু নেই। রত্ন তো হয়ই, কিন্তু ঈশ্বরের কৃপা, নেগেটিভ এনার্জি কাটানো, একটা পজিটিভ চান্টিং করে ঘরের থেকে যে নেগেটিভ এনার্জিকে বের করা যায়, বা পজিটিভ এনার্জিতে ঘরে মানে ঘরের পরিবেশটাকে ভরিয়ে ওঠা যায়, সেটা হচ্ছে সব থেকে ভালো। আর তারপরে তুমি যদি সারাক্ষণ ওই চান্টিংটা করো, মানে ধরো তুমি মহামৃত্যুঞ্জয় প্রার্থনা করতে, মানে মহামৃত্যুঞ্জয়ের যে মন্ত্র বীজ ওং জুং স, তুমি যদি এটা করতে থাকো চান্টিং করতে করতে, যদি তোমার চারিদিকে একটা অরা তৈরি হবে, অরা পজিটিভ এনার্জি, তোমার আশেপাশে কোনো নেগেটিভ এনার্জির লোক ঢুকতেও পারবে না, নেগেটিভ এনার্জির লোক এলে বেশিক্ষণ থাকতেও পারবে না। এই জিনিসটাও কিন্তু ভীষণ দরকার। এটা কিন্তু অ্যাস্ট্রোলজিতে অতটা আলোচনা হয় না, যে এনার্জি বের করা যায়। হ্যাঁ, সেটা সেলফ এনার্জি হিলিং বলে, এবং তার জন্য দরকার মেডিটেশন। তার জন্য সবাইকে সাধনা করতে হবে তা না, বা অন্তত 10 মিনিট 15 মিনিট একটা টিউন, যেটা তার জন্য খুব উপকারী, সে চন্দ্রেরই হোক, মঙ্গলেরই হোক, রবিরই হোক, যে গ্রহটা তার জন্য, সেই টিউনটা যদি সে কনস্ট্যান্টলি তার ওইটা চান্টিং করতে 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 তার মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। টিউনটা কিভাবে ইউটিউবে সার্চ করবে, কি লিখতে হয় যে চন্দ্রের টিউন? না, সেটা অ্যাস্ট্রোলজার বলতে। আচ্ছা, কেন কি, সে তো তার হরোস্কোপে জানে না কোনটা খারাপ, কোন গ্রহটা তাকে দরকার। সে জানে আমার চন্দ্র ভীষণ ভালো, আমি মুক্ত পড়েছি, আমার এই, কিন্তু সে হয়তো জানে না যে তার রাহুটা ভীষণ খারাপ। কিন্তু রাহুটাকে মানে পাওয়ারকে নষ্ট করার জন্য রাহুর মন্ত্র না, তখন অ্যাস্ট্রোলজারই ঠিক করে দেবে কোন মন্ত্রটা পড়লে তার রাহুর নেগেটিভিটিটাকে মানে অ্যান্টিডোজ দিয়ে ঠিক করা যায়। মানে ভুল মন্ত্র যদি তাহলে সাংঘাতিক। খুব ভালো লাগছে দিদি। এবারে একটা খুব ট্রেন্ডিং টপিক, সেই নিয়ে তোমার কাছ থেকে কিছু টোটকা বা উপদেশ চাইবো। সেটা হচ্ছে
পারিবারিক দ্বন্দ্ব মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সমস্যা সেটাকে ঠান্ডা করার জন্য, ঘরের পরিবেশকে ভালো করার জন্য কিছু যদি টোটকা তুমি বলো। পারিবারিক দ্বন্দ্ব যেটা হাজবেন্ড মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেটেড, আমি কোনো অন্য রিলেশন মানে একদম কাপল। একটা জিনিস আমি বলবো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ফার্স্ট রিলেশন করাইকে ভেনাস। ভেনাস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট গ্রহ একটা নারী এবং একটা পুরুষের মধ্যে। প্রেম, ভালোবাসা, শারীরিক, মানসিক, সাইকোলজিক্যাল বন্ডেজ, এবং চন্দ্র হচ্ছে শান্তি। তো যদি ঘরে ভীষণ অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, আমি বলবো যে সব থেকে ভালো হচ্ছে একটা সাদা ঘোড়া, জাম্পিং হর্স, ক্রিস্টালের হোক, যেটা এরকম করে দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে শুক্রের প্রতীক, সেটা ভেনাস, সেটা আগে ঘরে রাখা যেতে পারে। আর একটা হচ্ছে যে ঘরের মধ্যে যদি মানে খুব নেগেটিভ এনার্জি ভরে গিয়ে থাকে, তাহলে প্রত্যেক দিন সন্ধেবেলা একটা অ্যারোমা থেরাপি করা হয়, সেই অ্যারোমা থেরাপিটা করা যেতে পারে। সেই এখন অ্যারোমা থেরাপির প্রচুর জিনিস পাওয়া যায়। এগুলো কি তোমার কাছে কেউ গাইডেন্স চাইলে তুমিও তাদের বলে দিই, আমি কিচ্ছু দিই না, প্রোভাইড করি না। আচ্ছা, ক্রিস্টাল রাখলেও খুব ভালো হয়। অনেকে বলে শুধুই ঠাকুর ঘরে ক্রিস্টাল রাখলে ভালো হয়, না, ক্রিস্টালের মধ্যে ভেনাস আছে। যদি খুব অশান্তি হচ্ছে তাহলে ক্রিস্টাল রাখা ভালো। জাম্পিং মানে যেগুলো দাম্পত্য জীবনে, যেগুলো একটা নারী পুরুষের সম্পর্কের মধ্যে ব্রিজ, হোয়াট ইজ দ্য ব্রিজ? দ্যাট ইজ দ্য ভেনাস। ভেনাস হচ্ছে একটা মহিলাকে পুরুষের দিকে আকর্ষণ করা, একটা পুরুষকে মহিলার দিকে আকর্ষণ করা। আর মঙ্গল হচ্ছে প্যাশন, সেটাও বলবো, কিন্তু সেটার আবার নেগেটিভ এফেক্টও হয়ে যায়। মানে মঙ্গল তো হট প্ল্যানেট, ওইটা ভালো না। সুতরাং শুক্রের নানা রকম প্রতিকার ভালো। ঘরে খুব সুন্দর ফুল রাখা গেল, খুব অ্যারোমা থেরাপি একটা ওই অ্যারোমা ধূপ হয়, জলের মধ্যে ভাসিয়ে দেওয়া গেল মোমবাতি দিয়ে, সারাক্ষণ একটা ফ্লেভার হতে থাকলো, নেগেটিভ এনার্জিটা ঘর থেকে বেরিয়ে গেল। সাদা জিনিস, ক্রিস্টালের জিনিস, ঘরের মধ্যে প্রচুর ক্রিস্টাল জিনিস রাখা হলো। এইগুলো এইভাবে করতে হয়। আর দেখতে হবে যে ঘরের মধ্যে বাস্তুগত কোনো সমস্যা আছে নাকি। হাজব্যান্ড ওয়াইফের যে ঝগড়া হচ্ছে, সেটা অনেক সময় আমি দেখেছি যে ঘরের মধ্যে কোনো বাস্তুর প্রবলেম আছে, ঘরের মধ্যে কোনো বাস্তুর ডিফেক্ট আছে, মিররটা ঠিক দিকে নেই, বেডটা এমন জায়গায় যেখানে সারাক্ষণই নেগেটিভ এনার্জিটাকে ক্যাচ করছে, বা নানা রকম প্লেসমেন্টের ব্যাপার আছে। সেটাও কিন্তু বাস্তুগতভাবে ঠিক রেকটিফাই হলে অনেক সময় দেখা যায় যে এটা কেটে যাচ্ছে। স্পেশালি এখন তো সবারই অ্যাটাচ বাথরুম ঘরের সঙ্গে। অ্যাটাচ বাথরুম তো মানে কি যে গন্ডগোলের সে আমি বলে বোঝাতে পারবো না। কেন কি আর্ধেক লোকই ভুলে যায় বাথরুমের দরজাটা খোলা রাখে। বাথরুম থেকে প্রচুর নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে ঢুকে, যে যাদের একটা স্পেশালি কাপলদের বেডরুমে, সেখানে কিন্তু ভীষণ মানে কেয়ারফুলি ওই দরজা একদম টাইট করে বন্ধ করতে হবে ইউজ করা ছাড়া, নয়তো ওটা কিন্তু একটা সোর্স অফ মানে কি বলবো নেগেটিভ এনার্জির আসার জায়গা। এবং দরকার পড়লে একটা হালকা সুন্দর কার্টন দেওয়া যায়। আর খাটের নিচে কোনো বাজে জিনিস রাখা, ঝাঁটা রাখা, চটি রাখা, পুরনো বাক্স রাখা, এগুলোও কিন্তু নেগেটিভ এনার্জি থেকে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড অশান্তি তৈরি করতে পারে। এগুলোও কিন্তু বাস্তুগতভাবে মানে প্রবল খেয়াল করতে হবে। আমি তো কাটলাম, তো মানে ঝাঁটা বা জুতো এগুলো বলছো ওপেন রাখা উচিত না, একদম সরিয়ে, বিশেষ করে বেডরুমে। কে জানে ওগুলোর থেকে নেগেটিভ এনার্জি হয়ে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে। কিন্তু এই যে ঘরের মধ্যে স্লিপার্স পরে হাঁটছে, সেটা মানে বাইরের জুতো, ঝাঁটা তো একদমই না। তারপরে ঘরের মধ্যে মৃত লোকের ছবি, ঠিক আছে, বেডরুমে মৃত লোকের ছবি কখনোই সবাই রাখে, আমরাও হয়তো রাখি, কিন্তু এটা উচিত না যে ডেড পার্সন। কেন কি কোন সোল মুক্তি পেয়েছে, কোন সোল মুক্তি পায়নি, সে বারবার আসছে নিজের সন্তানের কাছে, সেটা আমরা জানি না সূক্ষ্ম শরীরে। সেই সবগুলোর থেকেও অনেক গন্ডগোল হয়। মানে হয়তো দেখা গেল যে একজন ভদ্রলোক, তার প্রথম ওয়াইফ মারা গেছে, হ্যাঁ এমনি মারা গেছে বা সুইসাইড করেছে, সে হয়তো দেন অ্যান্ড দেয়ার একটা সেকেন্ড ম্যারেজ করলো, একটা দিন শান্তি পাচ্ছে না, কেউ জানেই না। সেটা পরে জানা গেল যে প্রথম ওয়াইফের সোলটা কিন্তু ওখানেই রয়েছে। দ্যাট ইজ দ্য মেন রিজন অফ দ্য মানে প্রবলেম। এইগুলো ভাবতে হবে, অনেক রিজন। এগুলোর প্রতিকার কিভাবে করো? এগুলোর প্রতিকার তো ওইভাবে করানো যায় না। যারা ওই হিলিং করে, যারা প্রাণিক হিলিং করে বা ওই সমস্ত করে, ওদের দিয়ে মানে দেখা যেতে পারে যে ওখানে কোনো সোল আছে নাকি, কোনো নেগেটিভ এনার্জি আছে নাকি, সেগুলো কিন্তু জানার রাস্তা আছে। খুব কঠিন। গয়াতে পিণ্ডদানটাও কি খুব গুরুত্বপূর্ণ? অফকোর্স, বিশেষ করে যাদের মানে ধরো অ্যাক্সিডেন্টাল ডেথ,
তাদের তো দিতেই হবে। যে সীতা কুণ্ড বলে একটা জায়গা আছে, ওখানে মানে অতৃপ্ত আত্মা। এবং শুধু তাই না, অ্যাক্সিডেন্ট ছাড়াও ধরো বিয়ে হয়েছে, বাচ্চা হলো, বাচ্চা হওয়ার 1 সপ্তাহের মধ্যেই মারা গেল ফিজিক্যাল রিজনে, বাচ্চা হতে গিয়েই মারা গেল, তাদেরকেও দিতে হবে। তাদের তো অতৃপ্ত আত্মা, তারা তো সারাক্ষণই ওই পরিবেশের মধ্যে ঘোরাফেরা করছে। এবং সে তো যখন দেখবে তার হাজবেন্ড প্রিয়জন, সে আর একজনের সঙ্গে একটা তার রিলেশন, সেখানেই তো সেই একটা দারুণ নেগেটিভ এফেক্ট তৈরি করে। এগুলো লোকে অর্ধেক বিশ্বাস করে না, কিন্তু আমি জানি, আমি এগুলো প্রত্যক্ষ প্রমাণ দেখেছি। এগুলোর কিন্তু মানে অবশ্যই এগুলোর গুরুত্ব আছে। লোকে বোঝে না, বলে একটা পাথর দিন, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, খালি ঝগড়া হচ্ছে। বা দেখা গেল যে ভীষণ গন্ডগোল হতে হতে একজন ভীষণ অসুস্থ হয়ে গেল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, হয়তো সে এমন মানে মারক ব্যাধিতে হলো যে তার প্রথম ওয়াইফ তাকে সার্ভাইভ করতে দিল না সেকেন্ড জনের সঙ্গে। এগুলোও দেখা, দিস আর অল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আচ্ছা, তুমি একটু ছোট্ট করে বলো, অনেকের ব্যবসায় মন্দা যায়, ব্যবসা স্থানকে পজিটিভ করার উপায়? ব্যবসা স্থানকে যদি নিজের ব্যবসা হয় তাহলে সেটা পজিটিভ করা যায়, কিন্তু যদি পার্টনারশিপ ব্যবসা হয় সেখানে কিন্তু দুজনের কুষ্টিকে দেখে ভাবতে হবে যে কার জন্য মন্দা হচ্ছে। যদি তার জন্য হয় তাহলে তার রেকটিফিকেশন আছে, তার রত্ন আছে, তার জন্য পুজো করা বা কিছু করা, বা ব্যবসার জায়গাটার বাস্তু চেঞ্জ করা, করা, সেগুলো করা যায়। আর যদি পার্টনারশিপ হয় তাহলে যদি নিজের জন্য না হয়, পার্টনারের কারণে যদি কখনো ব্যবসার প্রবলেম হয়, তাহলে কিন্তু সেখানে কিছু করার থাকে না, তাকে আস্তে আস্তে রিমুভ করা, সরিয়ে দেওয়া, বা তার জন্য রেকটিফিকেশন, এগুলোও করা যায়। আর ব্যবসার ক্ষেত্রে কি, ব্যবসার ক্ষেত্রে ধরো তুমি যেখানে ব্যবসা করছো সেই জায়গাটার বাস্তুটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেখানে নেগেটিভ এনার্জি হচ্ছে নাকি, কারুর নজর আসছে নাকি, কেউ এসে ওখানে মানে জেলাসি করছে নাকি, কারুর কোনো রকম নেগেটিভ কিছু ছেড়ে দিয়ে গেল কিনা, টুকটাক করলো কিনা, সেগুলোও কিন্তু আইডেন্টিফাই করতে হবে। ব্যবসা খারাপ হচ্ছে, তার যেরকম অ্যাস্ট্রোলজিক্যাল রিজনও আছে, গ্রহ আছে, সেটা তো আছে, অবশ্যই আছে, মানে সেটা তো অ্যাস্ট্রোলজারই ধরে ফেলতে পারবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে তার ব্যবসার জায়গা ভীষণ ভালো, কিন্তু কিছুতেই তাকে তোলা যাচ্ছে। এটা কিন্তু আমরা অনেক সময় দেখি যে পাড়ায় দুটো দোকান একই টাইপের পাশাপাশি, একজনের খুব ভালো বিক্রি হচ্ছে আর একজনের একদম মনে, হয়তো তার হরোস্কোপটা খারাপ, একজনের হয়তো হরোস্কোপটা ভালো, তার ওই ব্যবসাটা জমে গেছে, আর একজনের হয়তো হরোস্কোপ খারাপ, তারটা জমছে না। বা এরকমও হয় না, মানে নজর বা কেউ কিছু যদি টোটাল আমাদের অডিয়েন্সকে দিয়ে দাও যে বজরংবলির কিছু ছবি কি রাখা যেতে পারে? বজ্রবলির ছবি রাখা যেতে পারে, তারপরে একটা গ্লাসের মধ্যে জল ভর্তি করে স্যাটারডে লেবু ডুবিয়ে রাখতে হবে, একটা পাতি লেবু। সেটা দেখা যাবে যে নেক্সট স্যাটারডে পর্যন্ত যে জলটা ঘোলা হয়ে গেল, বা জলটা একটা মানে ওই লেবুটা আস্তে আস্তে ডিসকালার হয়ে গেল, তখন তুমি বুঝবে যে ওখানে কারো দৃষ্টি আছে বা নজর আছে, বা কেউ খুব জেলাসিতে তাকাচ্ছে, বা কেউ চাইছে ওর খারাপ হোক সেটা। আর যদি দেখো বেশ মোটামুটি ঠিক আছে, তাহলে বুঝবে কিছু নেই। আর যদি ব্যবসা ক্ষেত্রে হনুমানজি যে মানে ব্যবসা করে সেই রকম তো ছবি আছে, মানে 2 হাত সামনে রেখে সেই একটা ছবি রাখা সবসময় ভালো, যে হনুমানজি নিজে এরকম রাম, সেখানে কিন্তু গদা হাতে বা জোর হাত না, এরকম মানে ওয়েলকাম ফর দ্য ক্লায়েন্টস, সেখানে কেনা বেচা হচ্ছে। ঠিক আছে, খুব পজিটিভ, এটা খুব পজিটিভ। আচ্ছা, প্লান্ট রাখা যায়, নানা রকম প্লান্ট, মানে দেখো প্লান্টের নাম আমি ওইভাবে বলতে পারবো না, কিন্তু না মানে আমি সিম্পলের মধ্যে বলছি, অনেকে মানি প্ল্যান্ট লাগিয়ে রাখে, অনেক কিছু। মানি প্লান্টকে আমি না ঠিক মানে জানি না, কেন কি মানি প্লান্টের থেকে আমার মনে হয় বাঁশ গাছ, আচ্ছা ছোট এগুলো হয়, ওগুলো ভালো। তারপরে এখন তো একটা ছোট ছোট কুবের গাছ বলে হয়েছে, মানে ইনডোর প্লান্ট, ওগুলো লাগানো যেতে পারে, ওগুলো ভালো, পজিটিভ এনার্জি। মানে কোনো লোক আসছে, সে হয়তো খুব নেগেটিভ এনার্জি লোক, সেই জিনিসগুলো কিন্তু ওকে প্রোটেক্ট করবে। ওই যে ব্যাম্বু ট্রি, বড় ব্যাম্বু, ছোট ব্যাম্বু, ঠিক আছে, তারপরে কুবের গাছ, এগুলো কিন্তু কোনো নেগেটিভ এনার্জির লোককে থেকে ওই জায়গাটাকে ভালো রকম প্রোটেক্ট করবে। বা ওই যে লেবু জলের মধ্যে দিয়ে রাখা, ওটাও প্রোটেক্ট করবে। আর একটা জিনিস আমি বলি যে ধরো কারোর ব্যবসা একদম ভালো হচ্ছে না, খুব ভালো ব্যবসা, অ্যাস্ট্রোলজার বলছে না ব্যবসার জায়গা কোনো খারাপ কিছু নেই, সে ব্যবসার জন্য যা প্রয়োজন সেই রত্ন সব পড়ে নিয়েছে, সব কিছু করছে, তখন কি করতে হবে যে স্যাটারডে একটা মাটির সরা বা একটা এরকম জায়গায় 11টা নিম পাতা, 11টা তেজপাতা,
4টে লবঙ্গ, 4টে এলাচ, কিছুটা কর্পূর, কিছুটা ধুনো, কিছুটা সর্ষের তেল, একটু কাঁচা হলুদ একসঙ্গে মেখে নিতে হবে। দিয়ে ওটাতে আগুন দিতে হবে, ধোঁয়া আর কি। ওই ধোঁয়াটা সমস্ত জায়গার মধ্যে ছড়িয়ে গেলে নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাওয়ার মানে চান্স থাকে, বেরিয়ে যায়, এটা একদম মানে শিওর। আর যদি ব্যবসাটাকে আরো ভালো করতে হয়, মানে সেটা যদি সে পরপর 3 দিন করলো প্রথম উইকে, তারপর দেখলো আস্তে আস্তে ভালো হচ্ছে, তারপর আস্তে আস্তে সে উইকে সেই 3 দিনের বদলে 1 দিন করলো, তারপরে দেখলো যে আরেকটু মানে আর দরকার পড়ছে না, ঠিক হয়েছে, তখন 15 দিনে একবার, মাসে একবার, এইভাবে করা যায়। আর ব্যবসার জায়গাকে ভালো করতে গেলে আমি যেটা বলি, সবসময় একটা শ্রীযন্ত্র রাখা উচিত যেখানে ব্যবসার জায়গা আছে। যেমন মুসলিমরাও রাখে নানা রকম ওদের লেখা, তো হিন্দুদের ক্ষেত্রে শ্রীযন্ত্র এটা খুব ইম্পর্টেন্ট। এটা কোন দিকে রাখা? নর্থ ইস্ট কর্নারে। সেই গণেশ লক্ষ্মী রাখুক না রাখুক, একটা শ্রীযন্ত্র, রূপোর একটা পাত, শ্রীযন্ত্রের একটা পাতও পাওয়া যায় রূপোর, সেইটা রাখলে সেটা হচ্ছে লক্ষ্মী, সেটা হচ্ছে লক্ষ্মী, মানে ব্যবসায় যাতে লক্ষ্মী সেট হয় সেই জন্য রূপোর পাত, তাতেও যন্ত্র আঁকা থাকবে, তার ওপরে একটা মানে ভালো, যদি অনেক বড় দোকান মানে দোকান হয় তাহলে বড় মাপের একটা ভালো ক্রিস্টালের শ্রীযন্ত্র সবার চোখে পড়ে। হ্যাঁ, ওইটা একদম রাখা দরকার। যদি ছোট দোকান হয় তাহলে ছোট ক্রিস্টাল, এটা করতেই হবে। তাহলে কি নেগেটিভ এনার্জিগুলো তো কাটানোর, বললাম ওই ধোঁয়া দেয়া বা ধুনো দিয়ে এ করা, আর ক্রিস্টালটা কনস্ট্যান্ট দিতে থাকবে পজিটিভ এনার্জি, আর কোনো নেগেটিভ এনার্জি এলে সেটাকে প্রোটেক্ট করবে। বাহ দিদি, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। আমরা তো জানি যে তুমি মাঝে মাঝেই আমাদের পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ছুটে যাও, আর আমরা এটাও জানি যে জগন্নাথ দেবের মন্দির নিয়ে আমাদের অনেক রকমের, অনেকের মধ্যে অনেক কিউরিয়াসিটি আছে, আমরা অনেক কিছু শুনে থাকি। তো একটু সেই সম্বন্ধে যদি তুমি একটু আমাদের বলো, যেমন পতাকা উল্টো দিকে ওড়ে বা এইগুলো আর কি। না, জগন্নাথ দেবকে তো আমরা যতদিন ধরে যাচ্ছি আর কি, রথে উঠতাম, তখন রথে থাকতাম বসে অনেকক্ষণ, দুবেলায় সকাল বিকেল 2-3 ঘন্টা ধরে আমরা জগন্নাথকে পুরো জড়িয়ে ধরে থাকতাম। এবং তখন কিন্তু আমরা জগন্নাথের প্রচুর মানে উনি যে লিভিং, উনি যে মানে জীবন্ত একটা মানুষের মতন, সেটা কিন্তু আমরা অনেকবার প্রমাণ পেতে ফিল করেছি। সেটা কিরকম, ধরো স্নান যাত্রার দিন, স্নান পূর্ণিমার দিন তো অনেক ঘোড়া করে জল ঢালা হলো সকালবেলা, তারপরে দুপুরবেলা বিকেলবেলা ওনাকে ওইরকম জল অবস্থাতেই রেখে দেওয়া হয়। আবার যখন ধরো 7টা, 7:30, 8টার সময় গেলাম আমরা, আবার জগন্নাথের পায়ের কাছে গিয়ে, মানে হাত যেখানে হাত ওখানে ঝপঝপ করে জল পড়ছে, ওখানে ওনার আমি ওখানে বসে রয়েছি এবং মাথাটা দিয়ে ঠেলা দিচ্ছি, সমানে ঝরঝর করে জল পড়ছে, গায়ের মধ্যে কর্পূর, চন্দনের গন্ধ, কেশর, অপূর্ব। কিছুক্ষণ বাদে রেখে হাত দিয়ে টাচ করে, কি গরম জগন্নাথের গা, তখন তো মানে ভাবতে পারছি না এটা কি করে হলো। ওনার তো জ্বর আসে, ওনার তো জ্বর আসে স্নান পূর্ণিমার দিন, যে ওই যে অনসর পিণ্ড, মানে স্নান পূর্ণিমার দিন থেকে যতক্ষণ না রথ হচ্ছে ততক্ষণ তো হি বিকাম সিক, উনি তো অসুস্থ হন, এবং সেই জ্বর আসা অবস্থায় গায়ে টাচ করে আমরা এটা বছরের পর দেখে 100 বার। এবং জগন্নাথের পা এরকম মানে থাকে তো, পায়ের তলায় হাত দিচ্ছি, মনে হচ্ছে স্পঞ্জের মতন, নকটি স্পঞ্জ না হলে সফট, মানে মানুষের মতন, যে কাঠ তো কাঠের মতন লাগছে না, মানে কাঠ আর স্পঞ্জের মাঝামাঝি যদি একটা কিছু হয়, একটা স্পঞ্জ যদি হার্ড হয়ে যায় সেরকম। তারপরে জগন্নাথ যখন হাঁটেন, উনি তো তখন এরম এরম করে দুলতে থাকেন, ওনার ইচ্ছে মতন উনি দাঁড়িয়ে যান, আবার ইচ্ছে মতন চলেন। যখন দাঁড়িয়ে যান তখন সব দৈতাপুত্ররা ওনাকে বলে, প্রভু রাগ করো না, প্রভু চলো, কেন রেগে গেছো, কেন এরম করছো, সে এইরম ভাবে ওনাকে ঠেলে ঠেলে নিয়ে আসা হয়। সেটা আমি নিজের চোখে একাধিকবার, বছরের পর বছর, বছরে 3বার 4বার তো দেখেছি। স্নান পূর্ণিমার দিন সকালে পহন্ডির সময় আসা, বিকেলে যখন ওনাকে মন্দিরে ঢোকানো হচ্ছে পহন্ডির সময়, সোজা রথের পহন্ডির সময়, উল্টো রথের পহন্ডির সময়, মানে অজস্রবার এইসব দৃশ্য দেখেছি। সব থেকে বড় কথা, জগন্নাথ দেব যখন মাসির বাড়ির থেকে মন্দিরে মানে উল্টো রথে আসলেন, এটা একটা মানে মানে এটা সবাই জানে। পতাকার কথা তো তুমি জানোই, কিন্তু এইগুলো তো অতটা হয় না আলোচনা। প্রভু যখন মাসির বাড়ির থেকে ফিরে আসে মন্দিরের সামনে, সোনার বেশ হলো, প্রথম দিন আধারপনা হলো, যেদিন প্রভু মন্দিরে ঢুকবেন সেটাকে বলা হয় নীলাদ্রি বিজয়। সেদিন যখন মা লক্ষ্মী এসে উপরে দাঁড়িয়ে রয়েছেন ছাদ থেকে, প্রভুকে ভীষণভাবে রাগারাগি করছেন, তখন জগন্নাথ দেবকে আমরা টাচ করে দেখেছি, উনি তখন প্রচন্ড গরম, মানে উনি দুঃখে, অভিমানে, রাগে মানে একদম গরম হয়ে গেছেন। তখন মা লক্ষ্মী বরুণ দেবকে বলেন যে, বরুণ দেব
এবারে এমন বৃষ্টি দাও যেন প্রভু মন্দিরে না ঢুকতে পারে, ওইটাই ওনার শাস্তি। জগন্নাথ দেবকে ওইভাবে আটকে রাখো, ওনাকে পানিশমেন্ট দাও, শাস্তি দাও। তখন বরুণদেব বলে, মা উনি তো নারায়ণ, উনি তো মানে পরম পিতা, উনি তো পরম পুরুষ, পরম আত্মা, ওনাকে কি করে এরকম শাস্তি দিয়ে? আমি বরঞ্চ এত লোক দাঁড়িয়ে এখানে হই হল্লা করছে, ঢাক বাজাচ্ছে, নাচ গান করছে, আমি রাস্তাটা জল দিয়ে ধুয়ে দিই। তখন সারা পুরীতে কোথাও বৃষ্টি হোক না হোক, ঠিক মন্দিরের সামনে ওই জায়গাটা একদম অল্প হলো, এক পশলা হলো, সামান্য হলো, মানে ঝিরঝির করে হলেও বৃষ্টি হবেই। এটা আমরা বছরের পর বছর নিজের চোখে দেখে আসছি, এটা মানে পরম্পরা, একদম হবেই হবে, এর কোনো পরিবর্তন হবে না। মানে মা লক্ষ্মীর রিকোয়েস্টে বরুণদেব, জগন্নাথ দেব রথ থেকে ওই হেঁটে হেঁটে পহন্ডি করে মন্দিরে যাবে বলে বরুণদেব এই এক পশলা বৃষ্টি দিয়ে ধুয়ে দিল। এবং এটা এত বছর কোনো এটা মানে নিয়ম, এটা মানে এটার অলৌকিক, এটাকেই বলা হয় পুষ্পবৃষ্টি, এটাকেই বলা হচ্ছে পুষ্পবৃষ্টি। এত সুন্দর সেই বৃষ্টিটা, মানে গায়েও লাগবে না, কিন্তু হালকা একটা পালকের মতো, মানে কেউ ভিজবেও না, কিছু হবে না, কিন্তু রাস্তাটা ভিজে গেল আর রাশটা চলে গেল, একটু মানে হালকা হলো। আচ্ছা দিদি, আর একটা এক্সপিরিয়েন্স যদি বলো, মানে যেটা শুনেছি যে ঠাকুরের ব্রহ্ম পরিবার, হ্যাঁ এক্স্যাক্টলি, যে ব্রাহ্মণরা চোখ বেঁধে মন্দির অন্ধকার করে তাদেরকে দিয়ে বোধহয় কিছু করতে হয় ক্রিয়া, একটু বলো। এটা ব্রাহ্মণরা করে না, সেটা করেন দৈতাপতিরা। দৈতাপতিরা হলো জগন্নাথের বংশধর, হ্যাঁ, মানে তারা সবর জাতি, তারা ছাড়া এই অধিকার কারুর নেই। তো এই যে যখন ঠাকুরের নবকলেবর হয়, মানে পুরনো কাঠের মূর্তি, সেটা পরিবর্তন করে যখন নতুন মূর্তি তৈরি করা হয়, তখন এই দৈতাপতিরাই দল বেঁধে জঙ্গলে যায়, সবাই মিলে কীর্তন করতে করতে। তার জন্য জগন্নাথের মা মঙ্গলা মায়ের মন্দিরে গিয়ে প্রথমে ওরা পারমিশন নেয় যে, মা এবারে আমরা তোমার ছেলের জন্য কাঠ খুঁজতে যাচ্ছি, নতুন নবকলেবরের কাঠ। সেইভাবে ওরা বিশাল দল, মানে সবাই যাচ্ছে, খোল করতাল, এবং ওরা ওখানে গিয়ে শকট বানায়, গাছ কেটে না একটা ঠেলা গাড়ির মতন বানায়, শকট বলে, তাতে করে প্রভুকে আনবে বলে। এবং ওরা খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে জগন্নাথের গাছ, বলরামের গাছ, সুভদ্রার গাছ, সুদর্শনের গাছ, 4টে গাছই ওরা খুঁজে বের করে। এবং কোনো পাখি বসে না? আমি নিজের চোখে দেখেছি, সে ছবি আমি তোমাদের পরের বার এখানে দেখাবো, আছে সেই গাছে শুধু পেঁচা থাকে, এবং গাছের মুখেরও গণেশের মুখ হয়েছে, মানে গণেশের মুখটা পুরো ফুটে উঠেছে। আমি ওখানে একাধিকবার গেছি, এবং যেখানে সুভদ্রার গাছ সেখানে লাল চন্দন, হ্যাঁ, ভুর ভুর করছে গন্ধ। এইটা সুভদ্রার জায়গা। জগন্নাথের জায়গা যেখানে গাছ দেখা হয়েছে, অনেকগুলো গাছ চয়েস করা হয়, তার মধ্যে একটা গাছকে নির্বাচন করা হয় কিভাবে? দৈতাপতিরা যখন শুয়ে থাকে, তখন যে মেন দৈতাপতি, তাকে এসে স্বপ্ন দেয়, হ্যাঁ, নাগদেব। আমি সেটাও দেখেছি যে সাপ এলো, এবং সেই সাপ যাচ্ছে, সেই সাপের পেছনে পেছনে দৈতাপতিরা এবং সব দলবল যাচ্ছে, মানে সাপের আত্মা দেখা একদম। সেটা আমিও দেখেছি, জয়ন্তও দেখেছি। এবং সেই সাপ রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে পুরাতন শ্মশান, উইঢিপি, সেই জায়গায় যে গাছটা আছে, সেই গাছটাই হচ্ছে জগন্নাথের প্রভুর গাছ। সেই দিয়ে প্রভুর নতুন শরীর, নতুন নবকলেবর তৈরি হবে। তখন সেই সাপটা গিয়ে ওখানে ঢোকে, এবং সেই সাপটা ওখানে থাকে। তখন ওখানে গান গাওয়া, কীর্তন, ভজন, এবং দৈতাপতিরা ওখানে তখন পুরো টেন্ট ফেলে দেয়, মানে ওখানে তখন একদম মানে একটা নতুন, মানে সেই থাকার জায়গা, খাওয়া দাওয়া খুব সাত্ত্বিকভাবে, অনেক মানুষ আমাদের মতনও যায়। আচ্ছা ফাইন দিদি, এটা তো আমরা রথ নিয়ে শুনলাম। আচ্ছা, আমরা এটাও তো শুনেছি যে যখন ঘট পরিবর্তন হয়, তখনও অনেক কিছু মানে অলৌকিক ব্যাপার ঘটে, একটু যদি বলো। যখন ঘট পরিবর্তন হয়, ঘট পরিবর্তন মানে ব্রহ্ম পরিবর্তন, সেটা হচ্ছে পুরনো যে জগন্নাথ, যেটা পুজো হতো মন্দিরে, তিনি তো জীর্ণ হয়ে গেছেন। তার তখন না চেহারাটা যেন মনে হয় শুকিয়ে গেছে, ছোট, শীর্ণ, ক্লিশ, হ্যাঁ, তাকে তখন নামানো হয়েছে। এবারে নতুন যে জগন্নাথ, ওরা যে কাঠ নিয়ে এলো জঙ্গল থেকে, তাকে দিয়ে তো নতুন একটা মূর্তি তৈরি হয়েছে। এবারে ব্রহ্মটা পরিবর্তন হবে, মানে কি, পুরনো যে কাঠের মূর্তি, তার থেকে নতুন মূর্তিতে ওই ব্রহ্মটা, মানে ওই যে শ্রীকৃষ্ণের যে নাভিটা, সেটা যে লিভিং, যে কারণে পুরীকে বলা হয় পুরুষোত্তম ক্ষেত্র। একমাত্র শ্রীকৃষ্ণের দাহ করার পর ওই নাভিটা লিভিং এখনো অবধি রয়েছে, এবং সেটা পুরীতেই জগন্নাথের মধ্যেই প্রতিষ্ঠিত, যে কারণে পুরীকে বলা হয় পুরুষোত্তম ক্ষেত্র, যা মানে একদম জীবন্ত। সেই ব্রহ্মটা ওই পুরনো বডির থেকে, পুরনো কাঠের মধ্যে থেকে নতুন কাঠের মূর্তির মধ্যে মানে
স্থানান্তর হয়, ওটাকে বলা হয় ঘট পরিবর্তন। সেরকম অ্যাজ ইউজুয়াল বলরাম সুভদ্রা ওদেরও হয়, কিন্তু সেটা তো আর নাভি না, সেটা মানে নারায়ণ শিলা, তাদেরও ঘট পরিবর্তন, কিন্তু লিভিং অনলি জগন্নাথ। তো সেটা করে দৈতাপতিরা, এবং যখন হয় পুরীর সমস্ত আলো নিভে যায়, একটা ইলেকট্রিকও আলো জ্বলবে না। এবং তখন ওই গর্ভ মন্দিরে যে মেন দৈতাপতি, যে চিফ দৈতাপতি, যে বালগ্রাহী দৈতাপতি, তার মানে চোখে প্রচুর রাউন্ড কাপড় মানে বেঁধে দেওয়া হয়, এবং তাকে আমরা চিনিও, খুব আমাদের ঘনিষ্ঠ, তিনি আমাদের খুব স্নেহ করেন। উনি তখন ওই মন্দিরের মধ্যে ওই চোখে, ওটা কেউ দেখতে পারবে না, মানে দৈতাপতি ওদের বংশের লোক হলেও দেখতে পারবে না। উনি তখন ওই নিজের হাতে ওই শ্রীকৃষ্ণের নাভিটা ওই ঘটের মধ্যে থেকে বের করে, মানে দুটো মূর্তি এরম এরম রাখা হয় পাশাপাশি, পুরনো মূর্তির থেকে বের করে নতুন মূর্তির মধ্যে প্রতিষ্ঠান করে, এটাকে বলে ঘট পরিবর্তন। সেই যে ওইটা হচ্ছে নতুন, মানে কাঠের মূর্তিতে শ্রীকৃষ্ণের নাভিটাকে আবার নতুন করে সেট করা হলো। এবারে ওই মূর্তিটা পুজো হবে, এবং পুরনো যেটা মূর্তি সেটা পাশেই জগন্নাথের সমাধি ক্ষেত্র আছে, সেখানে সমাধি দেওয়া হয়। তো এইটাই হচ্ছে মেইন ঘট পরিবর্তন বা প্রাণ প্রতিষ্ঠা বা ব্রহ্ম পরিবর্তন, এটাকে বলে ব্রহ্ম। সত্যি কথায় শ্রীকৃষ্ণর যে নাভি সেটা তো ব্রহ্ম, সেই ব্রহ্মকে ওই দৈতাপতি নিজের হাতে একটা পুরনো কলেবর থেকে নতুন কলেবরের মধ্যে স্থানান্তরিত করলো, মানে নট ডেথ, মানে প্লেস চেঞ্জ হলো ওটা। এবং পুরনো যে কাঠের শরীরটা, মানুষের যেমন পুরনো দেহ পরিবর্তন হয়, মানুষেরও যেমন আত্মা শরীর থেকে বেরিয়ে নতুন আত্মা নতুন শরীর ধারণ করে, জগন্নাথের তো সেই মৃত্যু হবে না ব্রহ্ম বলে শ্রীকৃষ্ণের, সেটা হচ্ছে ঘট পরিবর্তন, ব্রহ্ম পরিবর্তন। অসাধারণ দিদি, সত্যি আজকে জগন্নাথ দেবের মানে এই টপিক নিয়ে আলোচনা করতে বসলে আমাদের আরো আর একটা সেশন লাগবে। তো তুমি কথা দাও, আমরা পরে আবার তোমাদের একদম 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 আমাদের পডকাস্ট শোতে পাই। হ্যাঁ, নিশ্চয়ই আসবো, 100 বার আসবো। জগন্নাথকে নিয়ে বলার আছে, এনার্জি হিলিং নিয়ে বলা আছে, নেগেটিভ এনার্জি কাটানো বলা আছে, অনেক কিছু জিনিস আছে। অ্যাস্ট্রোলজি মানে শুধু ওই হাত দেখা বা নিউমারোলজি বা হরোস্কোপ না, হরোস্কোপটাই মেন, সবার সঙ্গে সবার ইন্টারলিঙ্ক। ভীষণ ভালো লাগলো দিদি, ভালো থাকবে। ভালো থেকো তোমরাও সবাই।